আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো। তো সুপার কমান্ডোতে প্রত্যেকদিন তোমাদেরকে বলছি যে রেগুলার একাধিক করে সাবজেক্ট পড়ো এবং এক্ষেত্রে 4টা সাবজেক্ট রাখতেই হবে। ইংলিশ জেনারেল নলেজ দৈনিক পড়ো, কেননা ইংলিশ এবং জেনারেল নলেজে 25 আছে, এটাতে তুমি কিন্তু 25-25 পেতে পারো। অনেক শিক্ষার্থী দেখা যায় যে সায়েন্সের সাবজেক্টগুলো গড়পড়তা কাছাকাছি নাম্বার পায়, কিন্তু ইংলিশ জিকেতে নাম্বার এমন কম পেয়ে যায় যে তার মেডিকেলে চান্স পাওয়া একদম অসম্ভব হয়ে যায়। অথচ এর উল্টাটা কিন্তু হতে পারে। তার মানে তুমি সায়েন্সের সাবজেক্টগুলোতে অ্যাভারেজ নাম্বার পেয়েছো, ইংলিশ জিকেতে 25-25 পেয়েছো, তোমার অবস্থান অনেক ভালো হয়ে যাবে। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, তুমি প্রত্যেকটা দিন মাথায় রাখবা যে ইংলিশ এবং জিকে তোমার টোটাল এক্সামের কিন্তু 1/4। তার মানে হচ্ছে তুমি গোটাল দিনটা যত টাইম পড়ার পিছনে ইনভেস্ট করবা, ধরা যাক যে 10 ঘন্টা, সাইন্টিফিক্যালি বলছে যে 2.5 ঘন্টা টাইম তোমার টোটাল ইংলিশ এবং জিকে পড়া উচিত। এটা কিন্তু ক্যালকুলেশন বলছে। এবং তুমি খেয়াল করে দেখো যে এইচএসসি পর্যায়ে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু রেগুলার পড়ছোই কিন্তু পড়ছো, কিন্তু ইংলিশ জিকে যেই অনুযায়ী পরীক্ষা হয়, বিশেষ করে জেনারেল নলেজের তো কোনো পড়া ওইরকম নর্মালি তুমি পড়ো নাই, কেননা জেনারেল নলেজ তোমার হচ্ছে যে একাডেমিক সাবজেক্টের মধ্যে অন্তর্ভুক্তই ছিল না। আর ইংলিশের ক্ষেত্রে যেটা অ্যাডমিশনের যে ইংলিশ, ওইটা যেই টাইপের কোশ্চেন্স প্যাটার্ন অনুযায়ী ফলো করে প্রশ্ন হয়, তুমি যে আন্দাজে ওই যে A+-এর যে ইংলিশের পড়া সেটার সাথে কিন্তু এটাকে মেলানো যাবে না। জাস্ট কিছু নিয়ম হয়তো বা তুমি জানো, কিন্তু সত্যিকার অর্থে কোশ্চেন্সের উপরে দক্ষতা যেটা, যে হ্যাঁ মেডিকেলে যে টাইপের কোশ্চেন্স আসবে অ্যাডমিশনে, সেই টাইপের ইংলিশের কোশ্চেন্স তোমার রেগুলার হচ্ছে রিভিশনের মধ্যে রাখতেই হবে। এইটা যদি করতে পারো এবং আমরা তোমাকে যে রেগুলার যে নিয়মগুলো বলছি এগুলো যদি ইনশাল্লাহ মাথায় রাখো এবং কন্টিনিউয়াস যদি ঠিকভাবে পরীক্ষা দাও, অসাধারণ রেজাল্ট ইনশাল্লাহ তুমি করতে পারবা। এবং আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, অনেক শিক্ষার্থী যে জিনিসটা হয়, যেটা আমাদের অবজার্ভ থেকে আমরা দেখছি, সেটা হচ্ছে যে কিছুদিন পড়াশোনা করছে খুব ভালো আলহামদুলিল্লাহ, এবং তার যে ট্র্যাক অনুযায়ী সে যে রেকর্ডে চলছে, সেই রেকর্ড অনুযায়ী ট্র্যাক রেকর্ড বলছে যে সে চান্স পেয়ে যাবে, কিন্তু এই মাঝামাঝি 1-1.5 সপ্তাহ পড়লো, মনে হচ্ছে যে না 1-2টা দিন পড়ার ফ্লো একটু কমাই দেয়। নো, এই ভুলটা মোটেই করো না। বিশ্বাস করো, পড়ার যে ফ্লো, এই ফ্লোটা ধরে রাখো। মন ভালো থাকলেও ধরে রাখো, মন খারাপ থাকলেও ধরে রাখো, যা কিছু হোক এইটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে মেনটেন করো, যে না আমি পড়ার ক্ষেত্রে প্রত্যেক দিন আমি হচ্ছে এই টাইমে লাইভে আসবো, আমি এই টাইমে হচ্ছে পরীক্ষা দিব, এই টাইমে আমি রিভিশন করব, এই টাইমে আমি নোট করব, এই সময় আমি টেক্সট বুক পড়বো, এই সময় প্র্যাকটিস বুকের কোশ্চেন্স দেখবো, এই সময় আমি কোশ্চেন ব্যাংকের কোশ্চেন অ্যানালিসিস দেখবো, এই সময় ডাইজেস্ট করবো। এই যে ভাগগুলো প্রত্যেকটায় তোমার আইডিয়াল টাইম অনুযায়ী ভাগ করে ফেলো। এবং আমি বারবার কিন্তু তোমাকে বলছি, তুমি যখন এটা কন্টিনিউয়াস করবা, তারপরে তুমি রেজাল্টটা দেখতে পারবা যে কি অসাধারণ রেজাল্ট তোমার ইনশাআল্লাহ হয়। এবং বারবার বলছি যে প্রত্যেক দিন এই কাজটা করো, এখন থেকেই মাথায় রাখো, কেননা মেডিকেল অ্যাডমিশনের যে বিশাল সিলেবাস, 55টা চ্যাপ্টার, ইংলিশের এতগুলো জিনিস, জেনারেল নলেজের, এগুলো সবগুলো তখনই তোমার মাথায় থাকবে যখন তুমি বারবার রিভাইজ করবা। তুমি খেয়াল করে দেখো, যে জিনিসটা তুমি বারবার রিভাইজ করছো, এটা কিন্তু তোমার দেখা মাত্র তোমার মাথায় চলে আসছে, ঠিক না? আর যেটার মধ্যে তোমার রিভিশনের গ্যাপ আছে, মনে হচ্ছে যে আচ্ছা ওই জিনিসটা বোধহয় কেমন হবে, কি হবে, কনফিউশন একটা থাকে, তো এইটা থেকে বের হওয়ার জন্য কন্টিনিউয়াস রিভিশন, আমি কিন্তু এটা বারবার বলছি, তোমার ব্রেইনে ঢুকানোর জন্য। এবং এইটা সবচেয়ে দামি জিনিস, কেননা ফাইনালি তুমি খেয়াল করে দেখো, অনেক স্টুডেন্টের কাছে তুমি শুনবা যে অনেক পড়ছে কিন্তু পরীক্ষার আগে তার খেয়ালই নেই। তাহলে ভাই দাম কি? ব্যাপারটা এরকম, তার অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু বিপদে তার কোনো বন্ধু বান্ধব হেল্পই করে না, তাহলে ওই বন্ধু বান্ধবের কোনো কাজ নাই তো। ঠিক তেমনি করে পরীক্ষার হলে যে প্রশ্ন আসবে, সেই কোশ্চেন্স কালেক্ট করার জন্য তোমাকে আগের থেকে এটা মাথায় নিতে হবে যে আমি যা পড়বো সেটা যাতে আমার লং টার্ম মেমোরি সেন্টার রিজার্ভ হয়। রিজার্ভ করার জন্য আমাকে রিভিশনের কোনো অল্টারনেটিভ কোনো বুদ্ধি নাই, রিভিশন দিতে হবে। এবং এক্সাম যে দাও, এক্সাম দেওয়ার ক্ষেত্রে খেয়াল করবা যে এক্সামে প্রত্যেক পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন তার ভুল হবে, ওই যে ভুল প্রশ্নটা সেটা ঠিকটা বারবার রিভাইজ করবা। এবং ওই টাইপের কোশ্চেন্স যেটা তার ভুল হয়, ওই টাইপের প্রশ্ন যদি তুমি কয়েকবার দেখে ফেলো, ফাইনালি আর ওই প্রশ্ন আসলে ইনশাল্লাহ ভুল হবে না। তার মানে পরীক্ষায় যে আমরা বেশি নাম্বারের যে প্র্যাকটিস করছি, এই প্রত্যেকটা পরীক্ষা যে 100 নাম্বারের দিচ্ছি, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে তুমি যখন যদি শুধু 50-এর পরীক্ষা দিতা, তাহলে ধরো যে ভুল হইতো তোমার 5টা, 7টা, 10টা। যখন তুমি 100 নম্বরের পরীক্ষা দাও, তখন ধরো তোমার ভুল হয় 10টা, 15টা, 20টা, 25টা। এই যে ভুলের সংখ্যাটা তোমার বেশি হইলো, কারণ পরীক্ষার রেঞ্জটা বড়, এবং ওই ভুল উত্তরগুলো ঠিক করলে তোমার ফাইনালি সফল হওয়ার সম্ভাবনাটা বাড়তেছে। তো এই জিনিসটা ভালো করে মাথায় আনতে হবে। এবং আমি তোমাদের যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে অনেকেই রিভিশনের ক্ষেত্রে রুটিনটা বুঝতে পারে না, যে ভাই রিভিশনটা করবো কি করে। দেখো, তুমি যদি আমার রিভিশন প্রোটোকলটা দেখো, দেখবা যে আমরা প্রথম শুরু করছি কি, যে মেডিকেলের বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো কয়েকদিন অ্যানালাইসিস করছি, এবং ওগুলোর মধ্যে যেই দিন ধরো আজকে একটা শিট অ্যানালাইসিস করেছি, ওইটা দেখবা যে একদিন পর করছি, আবার দেখা যাচ্ছে যে কালকে যেটা করছি সেটা হয়তো একদিন 2 দিন পর করছি। তার মানে প্রত্যেকটা পড়া ঘুরায় ফিরায় রিভিশনের মধ্যে রাখছি। যেই জায়গাগুলো হচ্ছে তোমার কনফিউশন হচ্ছে, এইটা একটু তোমাকে বলার সুযোগ করে দিচ্ছে যে তুমি আনসার করো, দেখো যে পারছো কিনা। তাহলে এইটা যখন তুমি রেগুলার করবা, তুমি একটা প্যাটার্ন খুঁজে পাবা এবং তুমি বুঝতে পারবা যে এক একজনের কিন্তু এক এক জায়গায় হচ্ছে কনফিউশন হয়।
প্রত্যেকের যে সেম জায়গায় কনফিউশন হবে তা না, এক একজনের এক এক জায়গায়। তবে হ্যাঁ, কিছু আবার জায়গা আছে যে সবারই কনফিউশন হয়, এরকম কিছু জায়গা থাকে। সেই জায়গাগুলো আমরা তোমাকে বারবার ধরাই দিচ্ছি যে এই জায়গাটা এইরকম কনফিউশন থাকলে তুমি এই অনুযায়ী খেয়াল করবা। আচ্ছা, আমি আরেকটা জায়গা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যে জায়গাটা ভুল করো, সবচেয়ে বড় ভুল, সেটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে তোমরা ইম্পর্টেন্ট জায়গাগুলো যেগুলো আমরা দেখাচ্ছি সেগুলোর অনেক জায়গায় গ্যাপ রাখো। এইটা করা যাবে না। এখন তোমার এই যে দৈনিক যে পড়া, এইখানে কোনো রেগুলার পড়ার মধ্যে কোনো গ্যাপে রাখা যাবে না। এরপরে তুমি নতুন পড়া, অনেকে বলে যে ভাইয়া আমি যদি আরো অন্য বই, মানে হচ্ছে যে দেখা যাচ্ছে আরো যদি দাগানো লাইনের বাইরের লাইন পড়ি তাইলে হবে কিনা। আমার কথা, তুমি দাগানো লাইনের বাইরের লাইন পড়তে পারবা, কিন্তু শর্ত হচ্ছে দাগানো লাইন, সামারি ক্লাস, লাইভ ক্লাস, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট এবং আমরা যে পরীক্ষা নেই সেইটার যে এক্সপ্লেনেশনের যা আলোচনা আছে সবগুলো তোমার মাথায় রাখতে হবে। তার মানে এগুলোর সবগুলো জিনিস মাথায় রাখার পরে এক্সট্রা তুমি যত বেশি পড়তে পারো আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে একটা, যে এক্সট্রা জিনিস, এক্সট্রা মানে আমি বুঝাতে যাচ্ছি অতিরিক্ত, মানে অন্য বইয়ের অতিরিক্ত তথ্য কিন্তু আমরা অলরেডি লেকচারের মধ্যে নিয়ে আসি, হয় সেটা কোশ্চেন অ্যানালাইসিসে নিয়ে আসি, নাহলে পরীক্ষা যে তুমি দাও সেটার ব্যাখ্যার মধ্যে পেয়ে যাও। কিন্তু আমি বলছি যে আমরা যে পিডিএফে দাগিয়ে দিয়েছি সেইটার অনেকে বলো না যে ভাইয়া আরো একটু পড়বো কিনা, আরো বেশি লাইন মাথায় আনবো কিনা। আমার কথা হলো তুমি আনতে পারো, কিন্তু শর্ত হচ্ছে ওইটা আনতে গিয়ে এই মৌলিক কোনো পড়া যাতে মিস করা না হয়। তার মানে হচ্ছে ফরজ 1 রাকাত নামাজ যদি তুমি মিস করো, নফল যদি 1 কোটি রাকাতও পড়ো, কোনো কাজ হবে না। ঠিক তেমনি করে আমরা তোমাকে যেই জিনিসগুলো দিয়েছি এবং প্রত্যেকটা অংশের প্রত্যেকটা লাইন একদম ফরজের মতো, এইটাতে কোথাও গ্যাপ দেওয়া যাবে না। এটা আমি আবার বলছি, এইটা মাথায় রাখার পরে এক্সট্রা তুমি যত খুশি রাখো, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করো তো ফাইনালি তোমার প্রশ্ন আসবে কয়টা, তুমি খেয়াল করো যে ফাইনালি তোমার সায়েন্সের সাবজেক্ট থেকে 75টা কোশ্চেন, ইংলিশ সাধারণ জ্ঞান থেকে 25টা। তার মানে এই 75টা কোশ্চেন গড়পড়তা 55টা চ্যাপ্টার থেকে। কেমিস্ট্রি বাদ দিলে অন্যগুলো যে বইগুলো রয়েছে সেগুলোর গড়পড়তা প্রতিটা অধ্যায় থেকে একটা করে কোশ্চেন, কেমিস্ট্রি বাদে। ফিজিক্সের 21টা চ্যাপ্টার থেকে 20টা প্রশ্ন, বায়োলজি হচ্ছে 24টা চ্যাপ্টার থেকে হচ্ছে 30টা প্রশ্ন। তার মানে গড়ে একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন গড়ে। কিছু কিছু অধ্যায় থেকে হঠাৎ করে 2টা আসতে পারে, কোন অধ্যায় থেকে হঠাৎ 3-4টা আসতে পারে, সেটা অন্য কথা, কিন্তু গড়পড়তা হিসাবটা হচ্ছে এটা। এবং খেয়াল রাখবা যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ধরো যে আমরা অ্যানালিসিস করে দেখছি যে কিছু অধ্যায় আছে যেখান থেকে প্রত্যেকবারই একটা নির্দিষ্ট ধারাক্রম মেনে পরীক্ষা হয়, যে এই অধ্যায় থেকে একটা করে প্রশ্ন দিবে। আবার কয়েকটা অধ্যায় এরকম আমরা পেয়েছি যেখানে টানা 3 বছর, 2 বছর, 4 বছর প্রশ্ন নেই, হঠাৎ করে একবারে 4-5টা 6টা প্রশ্ন দিয়ে রাখে, এটা কিন্তু হয়। তার মানে মেডিকেলটা এমনভাবে, এটা কম্পিটিটিভ পরীক্ষা, তো এই জন্য তোমার প্রত্যেকটা অধ্যায় তোমাকে মাথায় রাখতে হবে। তুমি অধ্যায় ছেড়ে যাওয়া বা টপিক ছেড়ে যাওয়া এটা করা যাবে না। মেডিকেলে আমরা যেগুলো দেই এগুলোর কোনো জিনিসই ছাড়া যাবে না, কেননা তুমি যেটা ছাড়তে আসছো ওইখান থেকে হঠাৎ করে 2টা প্রশ্ন চলে আসতে পারে, গেম সেন্স। তাহলে এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবো আমরা, ঠিক আছে? এইটা যদি আমরা মাথায় আনতে পারি দেখবা যে ইনশাআল্লাহ আচ্ছা এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে পারবা। হ্যাঁ, আচ্ছা এইখানে একজন বলছে স্যার একটা সিস্টেম করা যায় না, আমরা বারবার এক্সাম দিতে পারবো পরীক্ষাটা হওয়ার পরে, পরীক্ষাটা এক্সামটা দেওয়ার সময়। আচ্ছা মৌসুমী খন্দকার, ভেরি নাইস। আমি একটা জিনিস এখানে অবশ্যই আমরা করে দিলে তো দেরি। তুমি প্রতি সপ্তাহে 1000 নাম্বারের পরীক্ষা দাও, মিনিমাম 1075। তার মধ্যে তুমি খেয়াল করে দেখো যে আমি তোমার 75 না, কোনো সপ্তাহে তুমি দেখবা যে 1200 নাম্বারেরও পরীক্ষা আছে। ধর গড়পড়তা তুমি 1000 ধরলাম, 1000 থেকে 1075। তাহলে তুমি এই পরীক্ষা দেওয়ার পর আমি তোমার কতগুলো কোশ্চেন অ্যানালাইসিস করাই, আবার রিভাইজ করাই, তারপর তুমি ওই পরীক্ষা আবার দিতে চাও, কারণটা কি তোমার? এইটার কারণটা কি? আমরা তো, তুমি একই পরীক্ষা, তুমি রেগুলার সব পরীক্ষা দাও, আমি দেখবো চেক করে। তুমি যদি রেগুলার সব পরীক্ষা দাও, আমরা এক্সট্রা আরো পরীক্ষা তোমাকে দেবো। এত পরীক্ষা নেওয়ার পরে তুমি আবার ওই প্রশ্নে, আবার আমরা তো দিয়েছি, তুমি একবার পরীক্ষা দিয়েছো, তোমার ভুল হয়েছে, সেটা ভি অপশনে গিয়ে দেখো। এই জিনিসটা আমরা যেটা বুঝি, তোমার ভালোটা বুঝি। তোমার একটা পরীক্ষা তুমি দিয়েছো, ভুল হয়েছে, সেটা তুমি যাতে দেখতে পাও, ভি অপশনে গেলে তুমি দেখতে পাবা, আর দেওয়ার দরকার নেই। আমি যেটা বলি এইটা তোমাদের জন্য সবচেয়ে পারফেক্ট, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। তাহলে ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করি, পড়ার ফ্লোর মধ্যে আমরা চলে যাবো ইনশাল্লাহ। এখন আমরা একটু রিভাইজ করে ফেলবো, দেখবো যে তোমরা আসলে কিরকম করে মাথায় আনতে পারছো। এবং আমি যেটা বারবার যে জিনিসটা বলি, একটা স্টুডেন্টকে মাথায় রাখতে হবে যে একটা শিক্ষার্থী অসাধারণ রেজাল্ট করতে পারে যদি সে রেগুলার রিভিশনের মধ্যে থাকে এবং কন্টিনিউয়াস সে যা কিছু পড়ছে যে হ্যাঁ আমি হচ্ছে ভুলবো না, তাহলে ইনশাল্লাহ তার অসাধারণ রেজাল্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখন হচ্ছে যে টাইমটা ইনশাল্লাহ আমরা যে 5 মিনিট প্লাস মাইনাস 2 মিনিট রাখা হবে, ঠিক আছে? কোনো কারণে 5-এর জায়গায় 7, কিন্তু 7 পার হয়ে যদি 8 হয়ে যায় জরিমানা, ঠিক আছে? 5 + - 2 ইনশাল্লাহ আমরা ঠিক সময় রাখবো। হ্যাঁ, আর হচ্ছে যে প্রত্যেকে যেটা বলবো, আলিফ সামারি ক্লাস নতুন যে আপডেট সেটা আসতেছে আরো, ওগুলা তোমার হয়েছে?
বেশি কথা কইলে অন্য জায়গায় যে আছে না যেখানে ভালো পড়ায় সেটার নাম কও, ওগুলা করতে স্টুডেন্টের দিশা উড়ে যাচ্ছে। এই বেশি আছে না অপ্রয়োজনীয় যেটা জিনিস দিছে ওই সামারি ক্লাসের তুলনীয় কারো সামারি ক্লাস আছে? আপডেট তোমার তো নতুন বলছি না আমি যে আরো নতুন ক্লাস আসতেছে, ওগুলাই তো করে কুলাইতে পারতেছো না। কই গেল রে আলিফ নাম কি নাম জানি দেখলাম, এটা মানে হচ্ছে যে ক্লাস আমরা প্রত্যেক বলছি না তোমাকে, গতকালকে বলছি না যে আরো নতুন হচ্ছে এমসিকিউ অ্যানালাইসিস, ইম্পর্টেন্ট জায়গা যেখানে দরকার সেটা আসতেছে। তোমাকে আমি যেটা দেই সেটা পড়ে রেজাল্ট তৈরি করো। আমাদের মতন এত ক্লাস আর ভালো করে পড়া অন্য জায়গায় তো কিছু কইতে পারো না, মানে এখানে মাস্তানি করার সুযোগ দিছি দেখে যা খুশি তাই কয়া যাবা। বাহ, খুব সুন্দর সিস্টেম। হ্যাঁ, এ বলছে যে আপনাদের সার্ভিস দেখে আপনাদের অফিসে গিয়েছিলাম বই নিতে, আমাদের রুমে তো ঢুকতে দেয়নি, একটা শপিং ব্যাগ পর্যন্ত দেয়নি। আচ্ছা মাহফুজার রহমান শান্তা, আমরা সবচেয়ে ভালো পড়াই ভাই, আমাদের সার্ভিস যদি তোমার খারাপ লাগে আল্লাহর ওয়াস্তে যেখানে ভালো সেখানে পড়ো, ক্লিয়ার কাট কথা। শপিং ব্যাগ তুমি কি শপিং ব্যাগ নিতে আসছো? তোমার কাজ হচ্ছে আমি ভালো করে পড়াই কিনা তোমাকে সেইটা। সার্ভিসে তুমি মর্মাহত মানে কি? আমাকে রুমে তো ঢুকতে দেয়নি, দরজার সামনে থেকে বই দিয়েছে, একটা শপিং ব্যাগ পর্যন্ত দেয়নি, আমি হাতে করে বই নিয়ে আসছি, এটার জন্য তোমার মনটা খারাপ হয়ে গেল। তোমার ব্যাগ দেয় নাই, দিতে পারতো যারা ছিল, এটা ঠিক আছে, কিন্তু এইটাতে তুমি মর্মাহত আর ভালো করে পড়াচ্ছে এটার জন্য খুব খুশি হও নাই। এইটা হচ্ছে তোমাদের ভদ্রতা। তোমাদের এই জন্য হচ্ছে পার্টি করানো উচিত, ভালো করে খাওয়ানো দেওয়া উচিত, নতুন ব্যাগ দেওয়া উচিত, কিন্তু হচ্ছে যে ভালো করে পড়ানো উচিত না। বাঙালি যে এরকম পলিটিক্যাল লিডাররা যেমন টাকা পয়সা দিয়ে চুরবাটপারি করে, যেটা কি কয় ভোট কিনে নেয় আর ইচ্ছা মতো হচ্ছে লুটপাট করে, এরাই ভালো। এটা কি কথা হইলো? এই যে যেটা হচ্ছে মাহফুজুর রহমান শান্তা যেটা বলছো যে তোমার, আমাদের তো ভাই কথা হচ্ছে আমরা তো কারো জীবনে ছবিও নেই না, কিছু করি না, 1 নাম্বার পড়াই, বুঝো না? যত কোচিং আছে সরাসরি আসছো, রংপুরে তো আরো 10টা কোচিং আছে, সবার ক্লাস যোগ করে বাংলাদেশ, রংপুর খালি না, তুমি তো অফিসে আসছো দেখে বলছি, সবার পরে একসাথে আমাদের অর্ধেক হয় নাকি সেটা কও, হইলে সেইখানে আমি পাঠাবো। মর্মাহত সার্ভিস দেখে অফিসে শপিং ব্যাগ পর্যন্ত তোমার, আমার অর্ধেক অফিসে ওরা নিশ্চয়ই ওই সময় হইতে পারে কি কারণে তোমাকে মানে হচ্ছে যে দিয়ে, আমাদের কথা হচ্ছে আমরা সার্ভিসটা 1 নাম্বার, প্রচুর কাজের মধ্যে ওরা সবাই ব্যস্ত, তো ঠিক আছে, এইটাতে তুমি কেন মর্মাহত হবা যে তুমি ভাই আমি আশা করছি যে আপনি খুব ভালো পড়াবেন, আপনি কিছু পড়াচ্ছেন না। হ্যাঁ, বুঝতে পারছো এই জিনিসটা, এটা এই যে কই গেল রে, যে এই যে যেটা বল সার্ভিস দেখে মর্মাহত, এটা আমি তোমার স্টুডেন্টকে কিন্তু ফোন দিতে বলবো বাসায়। এইটা মর্মাহত হওয়ার মতো আমার মনে হয় জিনিস না। তোমরা জানোই না যে কোনটা মর্মাহত হওয়া। তোমাকে ঠিক আছে বলছো, এটা এমনিতে বলতে পারো যে তোমার, কিন্তু মর্মাহত হওয়ার কি আছে? তুমি তো আমি ভালো করে পড়াচ্ছি না, তুমি সেটা দেখো। তুমি যে অন্য কোচিংয়ে তো ভর্তি আছো, আমরা জানি অন্য কোচিং খুব ভালো ব্যবহার দেখায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মাহফুজুর রহমান শান্ত। হ্যাঁ, বেস্ট পড়ান। আমি এখন ওদের এটা বলবো যে আসলে একজনের সাথে ভদ্র ব্যবহার করতে হয়, এটা ঠিক আছে, হয়তো কোনো কারণ আমি শুনবো যে কি কারণে এটা তুমি বলছো। নর্মালি আমাদের অফিসের স্টাফ খুবই ভালো, কিন্তু যদি কোনো কারণে তোমাদের সাথে এই যে, কারণ এরা সবাই অনলাইন না, আসছো সরাসরি, হয়তো বা বসতে কয়নি, শপিং ব্যাগ দেয়নি, দিতে পারতো, শপিং ব্যাগ তো ছিল, কেন দিল না সেটা আমি শুনবো, বলছো, কিন্তু তোমার মনটা ভালো হতে হবে যে এইটা যদি এইভাবে বলতা যে ভাই আপনি খুব, যেটা আমি সত্যি ভালো পড়াই ইনশাআল্লাহ, এটা আমাদের কনফিডেন্স আছে, যে তারপরে আমি অফিসের সাথে, যেমন একজন আমাকে এই যে অফিস থেকে কালকে দিয়েছে, একজন লিখছে যে স্যার যেমন সবচেয়ে সেরা পড়ায়, স্যারের মনিটরিং টিম এবং লেকচারগুলো সাজানো কি সেরা হওয়া উচিত না? এই কথাটা যখন আমাকে একটা ওই যে মেসেজ টিম থেকে দিয়েছে, আমি তারপর অফিসের এদেরকে ডেকে বললাম যে দেখো, এই যে একজন যখন এইরকম করে বলে যে আমরা পড়াইও ভালো এবং সত্যিটা বলছে আলহামদুলিল্লাহ, তাইলে এটা করা উচিত। হ্যাঁ, এই তো ওরা লেগে গেছে যে ঠিক আছে, আমরা হচ্ছে যে সবগুলো লিঙ্ক সুন্দরভাবে সাজায় ঠিক করে দিব। হ্যাঁ, তাহলে এই জিনিসটা হচ্ছে যে সবচেয়ে ঠিক আছে, রাগ হইও না, আমি বুঝতে পারছি যে হচ্ছে যে এটা যাতে আর কখনো আসলে যাতে সবার সাথে ব্যবহার করে। আসলে হয়েছে কি জানো, আমি তোমাকে বলি, এরাও কিন্তু আমাদের অফিসে যারা, তারাও সত্যি কথা, এরা সত্যিটা বলি, বিভিন্ন পেজে কিন্তু সবার ক্লাস দেখে এদের মানে একটা হচ্ছে যে এটা অহংকার আসলে খারাপ, এটা আসাই যাবে না, এদের মনে একটা বোল্ডনেস চলে আসছে যে আমরা সবচেয়ে 1 নম্বর পড়ি। এই জন্য এরা আবার বেশি অ্যারোগেন্ট হওয়াটা খুব খারাপ। মানে আমি বলি সবার সাথে ভালো ব্যবহার করা, পড়া নিয়ে আমরা নাম্বার 1, এটা আমাদের অফিসের যে স্টাফরা তারাও, কারণ কি অন্যদের ক্লাস দেখে বুঝে ফেলছে যে কাহিনীটা কি, এই কারণে হয়তো বা খাতির যত্ন কম করে। কিন্তু বিশ্বাস করো তো, যে কোনো স্টুডেন্টকে আমাদের অফিসের লোক খুব জেন্টেল, পোলাইট,
কোনো চোর বাটপার কেউ থাকতে পারবে না, সব ভদ্র ইমানদার। হয়তো তোমার সাথে খাতির করে নেই, হয়তো আমি জানি না, অনেক সময় মেয়েদেরকে ভিতরে আসতে খুব একটা উৎসাহিত করে না যে ঠিক আছে কি কারণে আমি শুনবো, যে কারণটা কি, ঠিক আছে। আমরা চাই যে মানে কি কারণ আমি সেটা শুনে আমি আবার আসবো ইনশাআল্লাহ, তোমাকে হচ্ছে আমি শুনবো যে কি ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, তা এইটা জিনিস ঠিক আছে, তোমার একটু রাগে দেখাই দিলাম, কিন্তু সত্যিকার অর্থে এটা আমি শুনবো যে মর্মাহত হয়েছে, বুঝতে পারছি। হয়তোবা ওরা কোনো ব্যস্ততার মধ্যে ছিলাম, এটা শুনে আমি বলবো, ঠিক আছে। তা ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আমরা, ঠিক আছে, ওদের হয়ে আমি তোমার কাছে হচ্ছে সরি বলতেছি যে ওরা কি কারণে করলো আমি শুনবো এখন। হ্যাঁ, আচ্ছা, তোমাদের ঢুকতেই বললো না, একদম খালি হাতে বিদায় করে পাঠাই দিছে, কারণটাকে আমি এখনই শুনবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, এটা নিয়ে টেনশন করো না ইনশাআল্লাহ। আমরা হচ্ছে যে আগে একটু রিভাইসের মধ্যে যাই, দেখি যে হচ্ছে যে তোমাদের রিভিশনের মধ্যে কি অবস্থা আছে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এবং মানে আমি বারবার বলি যে মোটেই টেনশন করবা না, ঠিক আছে। আমাদের এখানে পড়তেছো মানে 1 নম্বর জিনিস তুমি পারবা ইনশাআল্লাহ, এটা তুমি নিশ্চিত থাকতে পারো যে মানে একেবারে সবচেয়ে সেরা জিনিস ইনশাআল্লাহ তুমি এখানে পাবা, ঠিক আছে। আমি আরেকবার একটু রিভাইসের মধ্যে যেতে চাই, রিভিশনের মধ্যে। হ্যাঁ, একটু রিভাইস করে তারপরে হচ্ছে আমি ইয়াতে যাব। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু রিভাইজ করি, দ্রুত একটু বলবো, তোমরা একটু কমেন্টস করো, একটু পড়ার ফ্লোটা নিয়ে আসি। আর আরেকটা জিনিস, আজকে আমি কিন্তু লাইভে তো রাতে আসবোই পেজে, প্রাইভেট গ্রুপে রাত ঠিক 8টার সময় যাব, এটা একটু মাথায় রাখো। রাত ঠিক 8টায় বলে দিলাম, আমাদের যে লাইভ গ্রুপ আছে সেখানে আমি ঠিক রাত 8টায় যাব। যার যেটা সমস্যা সবগুলো এখানে লিখে রাখবে আগেই, ঠিক আছে। ক্লাসটা কিন্তু অল্প সময় হবে, জাস্ট হচ্ছে তোমাদের আমি প্রবলেমগুলো আরো 1 to 1 শুনতে চাই, মানে সবার। ওকে, যে কোনো প্রবলেম যেগুলো আছে সবগুলো হচ্ছে ইয়া করবা। আচ্ছা, হ্যাঁ, প্রশ্নের উত্তর অনেকে এরাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, এইবার লক্ষ্য করে দেখো, জাস্টিস শুড বি ডান টু দ্য ভিকটিম। তাহলে হোয়াট শুড বি ডান টু দ্য ভিকটিম, হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে এটা অবশ্যই কি হবে বলো তো, যে কেউ বলবে এটা হচ্ছে একটা ডাউন হবে, তার মানে এটা নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। একটু আমি জাস্ট একটু ফার্স্ট একটু প্র্যাকটিস করাই দিই কিছু, দেখি কি অবস্থা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ অ্যাডভার্ব, নিচের কোন আপটা হচ্ছে অ্যাডভার্ব। দি আপ ট্রেন উইল কাম সুন, ট্রেনটা হচ্ছে নাউন, তার আগে আপ রয়েছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি বলতো, একটা অ্যাডজেক্টিভ। আওয়ার সিস্টেম শুড বি আপ বাই দ্য, শুড বি আপ, শুড বি ওকে, শুড বি নাইস, শুড বি ফাইন, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি হবে বলতো, অ্যাডজেক্টিভ। দে লিভ আপ ইন দ্য মাউন্টেন, লিভ হচ্ছে ভার্ব, ভার্ব সঙ্গে তথ্য দেয়, আপটা হচ্ছে অ্যাডভার্ব, আপটা কি বলে অ্যাডভার্ব। উই হ্যাড আওয়ার আপস অ্যান্ড ডাউনস অফ ফরচুন, আওয়ার হচ্ছে পজিটিভ, এরপরে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে নাউন, পজিটিভের পরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নাউন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, কোনটা ভার্ব হতে পারে, গ্রিন। সারা দুনিয়া আমরা সবুজ করতে চাই, গ্রিন। দ্রুত একটু বলবো, হ্যাঁ। অলদো শি ওয়াজ টায়ার্ড শি ওয়েন্ট টু ওয়ার্ক। আচ্ছা, অলদো যে শব্দটা আছে এটা দুই দিকে দুইটা ক্লজকে কানেক্টেড করছে। কোন দুইটা ক্লজ, ওয়াজটা একটা ফাইনাইট ভার্ব, মানে এটা একটা ক্লজ, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লজ। ফাইনাইট ভার্বটা কি, যেটা সাবজেক্টের পারসন চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হতে পারে, অথবা টেন্স চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হতে পারে। এই ওয়েন্ট, এটা একটা ফাইনাইট ভার্ব। কি কারণে, কারণ এইটা হচ্ছে এই যে ভার্বটা আছে সেটা পারসন চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হতে পারে, অথবা টেন্স চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হতে পারে। তার মানে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। দুই দিকের দুইটা ক্লজকে কানেক্ট করছে যে জিনিসটা, সেটা হচ্ছে কনজাংশন। এই অলদোটা এখানে হচ্ছে একটা কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। দি সান ইজ আপ, হোয়ার ইজ দ্য সান, হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে এই যে আপ আছে, দি সান ইজ আপ, হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, আপটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, ফাইন। ইচ বয় উইল গেট এ প্রাইজ, লক্ষ্য করে বয়টা হচ্ছে নাউন, তার আগে ইজ রয়েছে, নাউন সম্বন্ধে তথ্য দিচ্ছে, এই ইজটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কমেন্টস করতে থাকো, আমি দেখবো এখন। ইউর বাট এ চাইল্ড, বাট শব্দটা 6টা পার্টস অবশ্যই হতে পারে। মেডিকেলে বাট নিয়ে প্রায় 3-4-5 বারের মতো প্রশ্ন আসছে, এত ইম্পর্টেন্ট এই জায়গাটা। এটা তোমাকে খেয়াল করতে হবে যে বাট যদি অনলি অর্থে ব্যবহার হয় তাহলে অ্যাডভার্ব, বাট যদি এক্সেপ্ট অর্থে ব্যবহার হয় তাহলে প্রেপোজিশন, বাট যদি দুইটা ক্লজের সাথে কানেকশন তৈরি করে তাহলে কনজাংশন। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এখানে বাট হচ্ছে নেগেটিভ রিলেটিভ। বাট মি নো বাট, এখানে প্রথম বাটটা হচ্ছে ভার্ব, নো এর পরে যে বাটটা রয়েছে সেটা হচ্ছে নাউন। এই জিনিসটা খেয়াল করবা। ইউর বাট এ চাইল্ড, ইউর অনলি এ চাইল্ড, অনলি অর্থ ব্যবহার হলে এই বাটটা হচ্ছে একটা কি হবে বলতো, যে কেউ জানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। ওকে, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন সাইড অফ দ্য রোড, লক্ষ্য করো এখানে সাইডস নেই কিন্তু সাইড, খেয়াল করি আবার, এখানে যদি সাইডস থাকতো যুক্ত থাকতো তাহলে কিন্তু বোথ হইতো। যেহেতু সাইড আছে তার মানে প্লুরাল নাই, সিঙ্গুলার আছে, তাহলে হবে either side of the road, ঠিক আছে, এটা খেয়াল করো। দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড, আচ্ছা ইয়েটটা আছে না, এটা খেয়াল রাখবে, একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব খেয়াল রাখবে 3টা জিনিসের সাথে সম্পর্কিত। কোন কোন 3টা, অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক মানে অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দেয়, ভার্বের সাথে সম্পর্কিত মানে ভার্ব সম্বন্ধে তথ্য দেয়, অ্যাডভার্ব মানে অ্যাডভার্বের সাথে সম্পর্কিত বা অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দেয়। একমাত্র পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব, যেটা আরেকটা অ্যাডভার্ব সম্বন্ধে তোমাকে তথ্য দিতে পারে। তাহলে খেয়াল করবে দেয়ার ইজ মোর টক ইয়েট টু বি টোল্ড, এই যে ইয়েট শব্দটা আছে এটা একটা অ্যাডভার্ব।
কি বলতো ইয়েটটা হচ্ছে একটা অ্যাডভার্ব এই ইয়েট শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব ওকে ইয়েট দ্যার ইজ টাইম টু মেন্ড দ্য থিং এই যে ইয়েটটা এটা একটা অ্যাডভার্ব খেয়াল রাখো এখানে বাক্যের মাঝখানে বসে অ্যাডভার্বের কাজ করছে মিডল পজিশন অফ অ্যাডভার্ব এটা বাক্যের প্রথমে বসছে ফ্রন্ট পজিশন অফ অ্যাডভার্ব এবং বাক্যের শেষেও বসতে পারে এন্ড পজিশন অফ অ্যাডভার্ব তার মানে অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যেটা বাক্যের শুরুতে থাকতে পারে মাঝখানে থাকতে পারে শেষে থাকতে পারে শুরুতে থাকতে পারে মাঝখানে থাকতে পারে শেষে থাকতে পারে অ্যাডভার্ব শুরুতে থাকতে পারে মাঝখানে থাকতে পারে শেষে থাকতে পারে এবং অ্যাডভার্বের সাথে তিনটা পার্টস অফ স্পিচ এবং অ্যাডভার্বের সাথে তিনটা প্রশ্ন জড়িত কোন কোন তিনটা প্রশ্ন কখন কোথায় কিভাবে এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবা তাহলে ইয়েট দেয়ার ইজ টাইম টু মেক দ্য থিং এই ইয়েটটা যেটা রয়েছে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ওকে ফাইন হি হ্যাজ ডান রং লক্ষ্য করো এই ডান শব্দটা যে আছে না এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দিচ্ছে এই রংটা হচ্ছে একটা অ্যাডভার্ব এই রংটা কি হবে বলতো একটা অ্যাডভার্ব তাহলে খেয়াল করে দেখো যে অ্যাডজেক্টিভ সম্বন্ধে যেটা তথ্য দেয় সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব এবং খেয়াল করো এই অ্যাডভার্বটা কোথায় পড়ছে বাক্যের শেষে এন্ড পজিশন অফ অ্যাডভার্ব একবার বসলো ফ্রন্ট পজিশন অফ অ্যাডভার্ব একবার বসলো মিডল পজিশন অফ অ্যাডভার্ব কখন কোথায় কিভাবে অ্যাডজেক্টিভ সম্বন্ধে তথ্য দেয় অ্যাডভার্ব ভার্ব সম্বন্ধে তথ্য দেয় অ্যাডভার্ব এবং আরেকটা অ্যাডভার্ব সম্বন্ধে তথ্য দিতে পারে কি বলো অ্যাডভার্ব এই জিনিসটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে ওকে ফাইন এরপরে যেটা রয়েছে সেটা আমরা একটু খেয়াল করব দি ওয়ার্ড স্টিল ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস আচ্ছা হি হার্ড এ শিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট কি হবে দেখো তো এই নাইটটা হচ্ছে নাউন অফটা হচ্ছে প্রিপোজিশন স্টিলটা হচ্ছে একটা নাউন তার মানে এনপিএন ট্রানজিস্টর এখানে আমাদের বলছি স্টিল অ্যাডজেক্টিভ মাদার্স স্টিল দেয়ার বেবিজ এই স্টিলটা হচ্ছে ভার্ব মাদার্স হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে এখানে ভার্ব মসকিউটোস লে এগস ইন স্টিল ওয়াটার ওয়াটারটা হচ্ছে নাউন তার আগে স্টিলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওকে ফাইন হি ইজ স্টিল ইন আইডিয়ালনেস এই যে স্টিলটা আছে না এটা কেমন অবস্থায় আছে স্টিল ইন আইডিয়ালনেস এই স্টিলটা হচ্ছে একটা অ্যাডভার্বের মতো কাজ করছে আমাদের প্রশ্ন কি ছিল অ্যাডজেক্টিভ বের করতে হবে তার মানে সি নাম্বারটা উত্তর হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে রাউন্ড কোন বাক্যে রয়েছে এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল আর্টিকেলের পরে দুইটা শব্দ রয়েছে তাহলে আমরা জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন তার মানে এই রাউন্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে দি বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড এই যে এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ তারপরে রাউন্ড হচ্ছে এটা হচ্ছে নাউন they rounded the temple side ভার্বের পাস্ট ফর্ম নট পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম একটা ভার্ব তার মানে এটা একটা ভার্ব at last he came round came হচ্ছে ভার্ব রাউন্ড হচ্ছে অ্যাডভার্ব তার মানে এটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ওকে ফাইন তাহলে এখানে উত্তর কি আমাদের রাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা এ নাম্বারটা হচ্ছে উত্তর ওকে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাডভার্ব কোন বাক্যে রাউন্ড অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এটাতে এর আগে আমরা করলাম at last he came round to their belief তার মানে হচ্ছে ডি নাম্বার যেটা রয়েছে সেম কোশ্চেন জাস্ট কোশ্চেন্সের অপশনটা প্রশ্নটা চেঞ্জ হয়েছে হ্যাঁ রাউন্ড আগের বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে এই বাক্যে বলেছে রাউন্ড অ্যাডভার্ব হিসেবে ওকে এরপরে আমরা চলে যাই দেখি কি অবস্থা রয়েছে শি ডিড ইট রাইট লক্ষ্য করো ডিড হচ্ছে ভার্ব এই ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে এই রাইটটা হচ্ছে একটা অ্যাডভার্ব এই রাইটটা কি বলতো একটা অ্যাডভার্ব তার মানে ভার্ব সম্বন্ধে যেটা তথ্য দেয় সেটা কি বলতো একটা অ্যাডভার্ব তাহলে হচ্ছে বি নাম্বারটা আই ক্যান নট রাইট দ্য রং ক্যান নট কুড নট এরপরে মূল ভার্ব এই রাইটটা হচ্ছে ভার্ব আই ক্যান নট কুড নট উড নট ডু নট ডাজ নট এক কথায় এরকম ভার্বের সাথে একটা নট হয়ে তারপরে যেটা বসছে সেটা অবশ্যই একটা ভার্ব ওইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব এরপরে একটা প্রিন্সিপাল ভার্ব বসে যায় ঠিক আছে আচ্ছা এইখানে এই রাইটটা হচ্ছে ভার্ব ওকে ফাইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড নিয়ার এজ অ্যাডভার্ব কোন বাক্যে নিয়ার হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করে দি টাইমস নিয়ার এটা তো বুঝতে পারছো ভার্ব এরপর হিজ এ নিয়ার রিলেশন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কেন কারণ ডিটার্মের পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ড্র নিয়ার অ্যান্ড লিসেন এই যে ভার্ব সমেত তথ্য দিচ্ছে নিয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব নিয়ারটাকে বলে একটা অ্যাডভার্ব দি স্কুল ইজ নিয়ার দ্য পোস্ট অফিস এটাকে বলে নাউন ইকুইভ্যালেন্ট মানে নাউনের মতোই কাজ করছে গোটালটা মিলে তার আগে যেটা বসছে এই নিয়ারটা হচ্ছে একটা অবশ্যই কি হবে বলতো একটা প্রেপোজিশন এখানে একটা জিনিস খেয়াল করবা খুব ইম্পর্টেন্ট এটার আগে এটা অ্যাডজেক্টিভ হলো না কেন জানো নাউনের আগে এটাকে আমরা অ্যাডজেক্টিভ কেন বললাম না কারণ ডিটারমিনার নাই নরমালি খেয়াল রাখবা ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে নাউন ডিটারমিনার পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন ডিটারমিনার পরে তিনটা শব্দ থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবা এবং নাউন ইকুইভ্যালেন্ট মানে নাউন তার আগে পরে কিছু আর্টিকেল কিছু অন্য কিছু আছে টোটালটা নাউন ইকুইভ্যালেন্ট তার আগে অবশ্যই কি হবে বলো তো প্রেপোজিশন হবে এটা ভালো করে খেয়াল করবো ওকে ফাইন এরপরে যেটা রয়েছে তাহলে এটা হচ্ছে কি ডি নাম্বার সরি এটা হচ্ছে নিয়ার হচ্ছে অ্যাডভার্ব তাহলে সি নাম্বারটা এরপরে হচ্ছে হোয়ার দ্য ওয়ার্ড নিয়ার ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন আচ্ছা এটা তো আমরা এরকম একটা আচ্ছা ঠিক আছে ড্র নিয়ার অ্যান্ড লিসেন নিয়ারটা হচ্ছে কি বলো এখানে অ্যাডভার্ব কারণ ভার্ব সঙ্গে তথ্য দিচ্ছে নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক এই যে দেখো দ্য মস্ক এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট দেখো তার আগে কিন্তু কোনো নিয়ার ছাড়া অন্য কোনো ডিটারমিনার কিছু নাই তার মানে এই নিয়ারটা এখানে অবশ্যই কি বলো প্রিপোজিশন শি ইজ এ নিয়ার রিলেশন হচ্ছে নাউন তার আগে নিয়ার হচ্ছে এইটা প্রিপোজিশন না অ্যাডজেক্টিভ কেন কারণ দেখো ডিটারমিনার আছে ডিটারমিনার থাকলে এরপরে একটা শব্দ নাউন দুইটা থাকলে অ্যাডজেক্টিভ নাউন তিনটা থাকলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন তাহলে এটা খেয়াল রাখবা ডেথ নিয়ার্স উইথ দ্য প্যাসেজ অফ টাইম আচ্ছা এই যে নিয়ার্সটা এটা হচ্ছে ভার্ব এই ডেট হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব হিসেবে বসেছে তাহলে আমাদের বলছে হচ্ছে যে প্রিপোজিশন তার মানে হচ্ছে বি নাম্বারটা হচ্ছে উত্তর ওকে আচ্ছা এরপর আমরা চলে যাই ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ প্রিপোজিশন ওকে খেয়াল করো হি লাইকস টু ইট ফিশ লক্ষ্য করো লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ এ হি লাইকস এটা হচ্ছে ভার্ব
হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। লক্ষ্য করে এখানে ডিটারমিনারে কিছু নাই, তার মানে এই লাইকটা হচ্ছে প্রেপোজিশন। এই নিয়মটা ভালো করে ব্রেনের মধ্যে ঢুকাও, ইনশাআল্লাহ খুব কার্যকরী হবে। ঠিক আছে, ওকে। এরপরে হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এই যে ডাজ যেটা, এটা হচ্ছে একটা ভার্ব, ফাইনাইট ভার্ব। হি লাভস এটা একটা ফাইনাইট ভার্ব, দুই দিকে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজ, এই মাঝখানে যে লাইকটা আছে এটা হচ্ছে একটা কনজাংশন, এটাকে বলে একটা কনজাংশন। ওকে ফাইন। এরপরে লাইক মাইন্ডেড পিপল আর নেসেসারি ফর এ কোঅপারেটিভ, এই যে লাইকটা যে রয়েছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় একটা অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ, কি রকম হতে পারে? হুই শ্যাল নট সিজ লাইক অ্যাগেন, এই যে পজিটিভের পরে যে লাইকটা রয়েছে এটা হচ্ছে নাউন। ওকে ফাইন। চিলড্রেন লাইক সুইটস, এটা হচ্ছে ভার্ব সাবজেক্টের পরে। দে আর মেন অফ বিল্ড লাইক অ্যান্ড স্ট্যাচিউর, যে কেউ বলবে যে ভাইয়া এটা হচ্ছে বিল্ড অ্যান্ড স্ট্যাচিউর, এই গোটাল জিনিসটা লক্ষ্য করো, এটা কিন্তু অনেকটা নাউন ইকুইভ্যালেন্টের মতো। তাহলে প্রশ্ন হলো যে এটা যদি নাউন ইকুইভ্যালেন্টের মতো হয়, তাহলে তার আগে তো এটা আমরা অ্যাডজেক্টিভ বলতে পারলাম না, বলে এটা এই লাইকটাকে আমরা মানে এটাকে প্রেপোজিশন না বলে এটা অ্যাডজেক্টিভ কেন বলি সেটা একটু বলছি। দেখো একটা নিয়ম আছে, প্রেপোজিশন এরপরে একটা শব্দ থাকলে নাউন। দেখো এই যেখানে অফ আছে, অফের পরে প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন। আবার প্রেপোজিশনের পরে যদি দুইটা শব্দ থাকে, কি থাকে বলো? দুইটা, তখন কিন্তু এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই নিয়মটা হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। একটু ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করবো। তার মানে দে আর মেন অফ বিল্ড লাইক, দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচিউর, একই গড়নের, তাহলে তার আগে লাইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ডু নট টক লাইক দ্যাট, এই যে আছে এই দ্যাটটা হচ্ছে এর সাথে লাইক সম্পর্ক করছে, এই লাইকটা হচ্ছে এখানে প্রেপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন কি দিয়েছে বলো? প্রশ্ন দিয়েছে লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে সি নাম্বারটা। বুঝতেছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবা। এটা কিন্তু 19-এর বিতে দিয়ে আছে, তা 19-এর বি দেখি আমরা কি রয়েছে, হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট। হ্যাঁ, এই যে আচ্ছা ও বলছে যে ভাই 19-এর বিতে তো দিয়ে আছে, আচ্ছা ঠিক আছে, ভেরি নাইস, এইখানে দিয়ে আছে, কিন্তু তুমি লক্ষ্য করো আমাদের এই যে এই জায়গার সাথে এই যে আর্টিকেলের পরে, তাহলে তুমি কি করতে আসো, এইটার সাথে তো এই ট্রি মাঝখানে একটা ঢুকে গেছে। এখানে মূলত যেটা হয়েছে এইটুকের সম্পর্ক হয়েছে, এই যে হি ক্লাইম্বড দ্য ট্রি, এই দ্য ট্রি না, এই যে আছে হি ক্লাইম্ব দ্য ট্রি না দিয়ে যদি হি ক্লাইম্ব ট্রি দিত যদি, বা হি ক্লাইম্ব এ ট্রি চাই দিক, এইটার সাথে কিন্তু ওই যে লাইক এ ক্যাটের ওই সম্পর্কটা পাশাপাশি নাই কিন্তু। তার মানে এখানে কিন্তু একটা মাঝখানে এই যে দেখো ট্রিটা হচ্ছে একটা নাউন চলে আসছে, ডিটারমিনার একটা শব্দ নাউন, এইটা একটা আলাদা সম্পর্ক। এখানে প্রেপোজিশনের পরে নাউন, এটা একটা আলাদা সম্পর্ক। তার মানে ওই যে একটা বাড়িতে দেখা যায় না যে অনেকগুলো ঘর আছে, কয়েকটা আলাদা আলাদা ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যামিলি আছে, এইরকম হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে। তার মানে লাইকের সাথে হচ্ছে এই ক্যাট যেটা, এটার হচ্ছে সম্পর্ক। ওকে, আর হচ্ছে এই যে ক্লাইম্ব দ্য ট্রি, যে দায়ের সাথে ট্রির সম্পর্ক। হ্যাঁ, হানিফ খান সুন্দর একদম ঠিক বলছে, ওর মাথাটা ভালোই কাজ করে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ, তার মানে লাইক কোন বাক্য হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। উই শ্যাল নট সিজ লাইক অ্যাগেন, আচ্ছা এটা তো আমরা অলরেডি এরকম করছি বোধ হয়। আচ্ছা তারপর এটা বললাম না, আচ্ছা আরেকবার করি। পজিটিভের পর এটা হচ্ছে নাউন, চিলড্রেন লাইক সুইটস এটা হচ্ছে ভার্ব, এরপর দে আর মেন অফ বিল্ড লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচিউর, এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এবং এই যে প্রেপোজিশনের পর একটা শব্দ থাকলে নাউন, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ নাউন। হ্যাঁ, এরকম হয়। ডু নট টক লাইক দ্যাট, খেয়াল রাখবে এই যে লাইক শব্দটা, এটা প্রেপোজিশনের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে এটা ভালো করে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমার মনে হয় যে ইনশাআল্লাহ প্রত্যেকের। আচ্ছা 8 নাম্বারটা এভরি কেন হলো না, দেখি 8 নাম্বারে কি আছে। 8 নাম্বারে আমরা একটু যাই। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন এভরি সাইড অফ দ্য রোড। আচ্ছা শোনো, এই যে এভরি শব্দটা, এটা সাধারণত খেয়াল রাখবা যে রোডের সাথে বসে না, এটা ব্যক্তি, তারপর হচ্ছে যে পার্সন, এগুলোর সাথে। হ্যাঁ, ব্যক্তি পার্সন সেম। দেখো সাইড অফ দ্য রোড, এটা হচ্ছে যে মানে তুমি সবার সাথে সব কিছু বসাইতে পারবে না। যেমন হচ্ছে এভরি, যেমন এভরি ম্যান, এভরি উইমেন, এভরি পিপল। তুমি কি বলতে পারো যে এভরি, মানে এভরি ডগ বলাটা কিন্তু হ্যাঁ কেমন হয়ে যায় না? তাই এভরি, তারপরে হচ্ছে যে ওইটা কি বলে, দাঁড়াও, এভরি হচ্ছে চেয়ার্স, আর কি বলে, তারপরে এভরি পেন্স বলা যায়। তার মানে বস্তুর সাথে এভরিটা যায় না। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, এই জিনিসটা ভালো করে সব, হ্যাঁ এভরি তো সব ক্ষেত্রে বোঝাচ্ছে মেবি না, এভরি সাইড অফ দ্য রোড হয় না। মানে আমি তোমাকে একটা জিনিস বলি, ভাষার কিছু মৌলিক, এটা একটু বলি যাতে তুমি খেয়াল করতে পারো। যেমন পটল তোলা মানে মারা যাওয়া না? হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে, আই প্রিফার চিকেন টু বেবি, এটা তো স্যার 2+ ভার্ব হলো না কেন স্যার? হি হ্যাজ বিকাম এ লয়ার, এখানে বিকাম কি লিঙ্কিং ভার্ব না নন ফাইনাইট? আচ্ছা, আর ভার্বের থার্ড
পাস্ট পার্টিসিপল, তাহলে এটা কি নন ফাইনাইট হয়নি? আচ্ছা ঠিক আছে, হি হ্যাজ বিকাম এ লয়ার। হ্যাঁ বলতেছি, খুব সহজ প্রশ্ন তোমাদের মাথায় আসছে। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন সাইট। এটা খেয়াল রাখতে হবে যে এটা খেয়াল রাখবে যে সাধারণত যেগুলো উন্নত প্রাণী সেগুলোর সাথে এটাকে আমরা বসাই সাধারণত, ঠিক আছে? তার মানে বস্তুর সাথে কিন্তু আমরা এভরিটাকে অতটা সুইটেবল না, এই জিনিসটা খেয়াল করবো। ওকে, আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে যে আই প্রিফার চিকেন্স টু বিফ। এটা তো 2+ ভার্ব হলো না, আই প্রিফার চিকেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু বলে রাখি যে এখানে বিফ যেটা আছে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, খাবারের, ঠিক আছে? হ্যাঁ, এই যে প্রিফারের পরে এই প্রিফার, তারপর হচ্ছে সুপিরিয়র, ইনফিরিয়র, এগুলোর পরে কিন্তু হচ্ছে দ্যান বসানো যায় না, এটা টু বসানো যায়। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা ডিগ্রিতেও তুমি পাবা, ঠিক আছে? এই জন্য প্রিফারের পরে টু হয়েছে। বিফ হচ্ছে এখানে আনকাউন্টেবল, এটা প্লুরাল হয় না। হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা আরেকটু প্র্যাকটিস করি। আরেকটা কি বলছো? হি হ্যাজ বিকাম এ লয়ার। হি হ্যাজ বিকাম এ লয়ার, এখানে দেখি আমরা কি আছে, কি সমস্যা, প্রশ্নটা কি করলাম আবার একবার দেখাও। হি হ্যাজ বিকাম এ লয়ার, ঠিক না? হি হ্যাজ বিকাম এ লয়ার, ওকে ফাইন। এখানে বিকাম যে আছে, আচ্ছা বুঝতে পারছি, জিনিসটাকে আমি একটু বলি আগে। খেয়াল রাখবা, এই যে হ্যাজ আছে না, এই হ্যাজটা কিন্তু এখানে হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আর তুমি বলতে পারবো এটা যে ফাইনাইট ভার্ব সেটা প্রমাণ দেন, আমি আগে দিচ্ছি। দেখো, হি হ্যাজ বিকাম এ লয়ার, এখানে হ্যাজটা ফাইনাইট ভার্ব। আচ্ছা আমরা যদি বলি দে হ্যাভ, হি হ্যাজ বিকাম, দে হ্যাভ বিকাম, দেখো এখানে কিন্তু হ্যাসের বদলে হ্যাভ হচ্ছে, কিন্তু বিকামটা কিন্তু ঠিকই থাকছে। তার মানে ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা তুমি কি পড়ছো, যেটা চেঞ্জ হয়। হ্যাঁ, যেটা কি হয় বলো, চেঞ্জ হয়। আর হচ্ছে যে এই যে ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা ভার্বের রূপটা চেঞ্জ হতে পারে, সাবজেক্ট বা পার্সন চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হতে পারে, সাবজেক্ট চেঞ্জ হয়েছে অথবা কি টেন্সের চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হয়েছে। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে তুমি লক্ষ্য করো, এই যে কোন জায়গায় ছিল, এই যে বিকাম শব্দটা, এটা কিন্তু হচ্ছে চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা আনকাম আর কি বলে নন ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? নন ফাইনাইট। শোনো আগে, তোমরা যে হচ্ছে লিঙ্কিং ভার্বের লিস্টটা পড়ছো, সেখানে তোমার খেয়াল আছে নিশ্চয়ই লিঙ্কিং ভার্ব। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, ইন্টারেস্টিং জিনিস আছে, বুঝতে পারছি তুমি যেটা বলছো, আমি বুঝতে পারছি। হি ইজ এ, সেই কিন্তু লয়ার হয়েছে না? হ্যাঁ, এখানে বিকাম যেটা আছে সেইটা ইন্টারেস্টিং জিনিস, ও ভালো প্রশ্ন করছে, এবার বুঝতে পারছি প্রশ্নটা। এই বিকামটা কিন্তু এখানে এই লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে। কেন? কারণ হি এবং লয়ার একই লোক, হি এবং লয়ার একই লোক। এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে, কিন্তু লিঙ্কিং ভার্ব কিন্তু নন ফাইনাইট লিঙ্কিং ভার্ব। এখানে লিঙ্কিং ভার্বটা নন ফাইনাইট হিসেবে কাজ করছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবো। হ্যাঁ, তার মানে এইটা লিঙ্কিং ভার্ব হিসেবেও কাজ করছে, কিন্তু নন ফাইনাইট লিঙ্কিং ভার্ব। যেমন আমি যদি শুধু এরকম করে বলতাম, যেমন হি বিকামস এ ডক্টর বা হি বিকামস এ হচ্ছে লয়ার, সেক্ষেত্রে হিটা যেটা আর এই ডক্টর একই লোক না? তার মানে এই ডক্টরটা হচ্ছে অবশ্যই হচ্ছে কি বলতো, যে হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা কিন্তু কমপ্লিমেন্ট হয়েছে। এবং ইন্টারেস্টিং জিনিস, এই দুইজনকে কানেক্টেড করছে কে? বিকাম শব্দটা। এই বিকামটা তখন লিঙ্কিং ভার্ব, কিন্তু এখানে ফাইনাইট ভার্ব। তার মানে বিকাম যে শব্দগুলো, একদা লিঙ্কিং ভার্বগুলো যেগুলো আছে, এগুলো কখনো ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, কখনো নন ফাইনাইট হিসেবে ব্যবহার করতে পারে। আমার মনে হয় যে এই জায়গাটার প্রশ্নটা ছিল, যতদূর আমি তোমার কমেন্টস থেকে বুঝতে পারছি, প্রশ্নটা তুমি এইটা করছো। তার মানে লিঙ্কিং ভার্ব ফাইনাইট হিসেবেও ব্যবহার হতে পারে, নন ফাইনাইট হিসেবে ব্যবহার হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ওকে, আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকের এবং শুধু এটা লিঙ্কিং ভার্বের ক্ষেত্রে না, এটা মোটামুটি মোস্ট অফ দ্য ভার্বসের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন আমি যদি এরকম বলি যে, এরকম দেখো যে আই প্লে ফুটবল, এবার বুঝতে পারবা যে জিনিসটা আমি কি বলছি। হ্যাঁ, এখানে প্লেটা হচ্ছে ভার্ব, কিরকম ভার্ব? ফাইনাইট। কেন? কারণ আমি আই প্লে ফুটবলের জায়গায় লিখতে পারি হি প্লেজ ফুটবল। লক্ষ্য করো, সাবজেক্ট চেঞ্জ করছি, পার্সনটা চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছে, এই যে রূপটা প্লে থেকে প্লেস হয়েছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব। আচ্ছা এইবার তুমি লক্ষ্য করো তো, এই বাক্যটা যদি আমি লিখি হি হ্যাজ প্লেড ফুটবল, লক্ষ্য করো, এবার জিনিসটা মাথায় ঢুকবে। ভালো একটা কোশ্চেন করছো, হি হ্যাজ প্লেড ফুটবল। এইখানে কিন্তু এই হ্যাজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর প্লেডটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্রমাণকে আমি দিচ্ছি এখনই তোমাকে। আমি হি এর জায়গায় এবার দিব দে, এবার কিন্তু হ্যাজটা হয়ে যাবে হ্যাভ, দে হ্যাভ। এইটা হয়ে যাবে প্লেড হয়ে যাবে, প্লেটটা প্লেটে আছে ফুটবল। তার মানে তুমি খেয়াল করে দেখো, এই হ্যাজটা হ্যাভ হয়ে গেছে। তার মানে এই যে প্রথম বাক্যে যেটা হ্যাজ, এ ছিল ফাইনাইট ভার্ব, প্লেড হচ্ছে নন ফাইনাইট। তারপরের বাক্যেও লক্ষ্য করো, হ্যাজটা চেঞ্জ হয়েছে, তার মানে এই যে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্বই। আর এই প্লেড যেটা, সেটা কিন্তু প্লেডই আছে, নন ফাইনাইট ভার্ব। এবং খেয়াল হবে, নন ফাইনাইট ভার্ব
একটা বাক্যে যেটা থাকে সেটা ওই বাক্যে ভার্বে না, ওটা অন্য পার্টস অফ স্পিচ। মূলত এই প্লেটটা অ্যাডজেক্টিভ, এই বাক্য প্লেটটা অ্যাডজেক্টিভ। আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকেই বুঝতে পারছো, ঠিক আছে? হ্যাঁ, জারিন তাসনিম আয়েশা বলছে কি এটা এর কি সমস্যা? স্যার 33 মিনিট ক্লাসের মধ্যে 5 মিনিটও ভালোভাবে করতে পারি না এই ক্লাস, কি সমস্যা একটু বলো দেখি। কোনো সমস্যা হয়েছে নাকি? মানে কি দেরিতে শুরু করছো নাকি? হ্যাঁ, আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। আর আই প্রিফার চিকেন্স টু বিফ, আচ্ছা এখানে টু বিফ, এটা 2+ ভার্ব না, 2+ এখানে নাউন। আমি তোমাদের বলছি না এখানে আই প্রিফারটা হচ্ছে এখানে ভার্ব, প্রিফারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, প্রিফার টু, ঠিক আছে? আই প্রিফার রিডিং টু রাইটিং, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রিফারের পরে দেন বসে না, টু বসে। যেমন সে আমার চেয়ে লম্বা, হিজ টলার দেন আই, বলি না আমরা? দেনটা যেমন হচ্ছে প্রিপোজিশন হিসেবে বসে এবং এটা কি বসে, এটা কম্পারেটিভ সেন্টেন্স আবার বসে, ঠিক তেমনি করে দেনের বদলে এখানে টু বসেছে। ও নেট প্রবলেম, ওকে। যেই অবস্থায় থাকো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিপ গরুর গোস্ত সবাই জানে, এটা কর কি আছে বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাথায় ইনশাল্লাহ আসছে। ওকে, কোশ্চেন্সটা খুবই সুন্দর, ঠিক আছে, বেসিক ক্লিয়ারের জন্য খুব ভালো। আমার মনে হয় এবার আর ভালো কোশ্চেন ছিল এটা, যে জিনিসটা কিভাবে কাজ করে আমার মনে হয় যে ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, ফিউ নো হোয়ার হি ইজ, আচ্ছা এই বাক্যটা এবার তোমরা একটু নিয়মটা বলো দেখি, ব্যাখ্যাটা। ফিউ নো হোয়ার হি ইজ, এটা বাক্য এরকম করে হওয়া উচিত না হোয়ার ইজ হি, এখানে হোয়ার ইজ হি না হয়ে হোয়ার হি ইজ বসেছে। এই নিয়মটা ব্যাখ্যা করো, এটার কারণটা কি, এটা একটু তোমরা কমেন্টস করো, আমি একটু দেখি। হ্যাঁ, প্রিফার হচ্ছে ভার্ব অ্যান্ড বিপটা আনকাউন্টেবল নাউন। প্রিফার তো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিফার টু, হ্যাঁ প্রিফারের পরে টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ ঠিক আছে, ভেরি ফাইন। গুড উইল হচ্ছে নাউন, এটা তো আজকে পরীক্ষা ছিল, এটা প্রশ্ন ধরা যাবে না, প্রশ্ন আমি সেট করছি, এই জন্য পরীক্ষাটা আগে হোক। তুমি ওই পরীক্ষার ইংলিশে যদি আবার আজকেই কইতে থাকো তাহলে অন্য যারা পরীক্ষা দেয়নি সে আবার কবে পায়া গেছি। স্যার EL1 এক্সাম কোশ্চেনটা আরেকবার চালু। আচ্ছা, তোমরা কমপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু অলরেডি চালু করা আছে তোমাদের, JETL1 CL1 এক্সট্রা হিসাবে, ঠিক আছে? প্রত্যেক দিনে কিন্তু এরকম করে কমপ্লিমেন্টারি এক্সাম চালু থাকবে, এই জন্য কোনো টেনশনের কারণ নেই। হ্যাঁ, স্যার ফিউ প্রোনাউন না, আচ্ছা হ্যাঁ ফিউ প্রোনাউন হিসাবে ব্যবহার হইতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে এখানে প্রোনাউন ফিউ নো হোয়ার হি ইজ। আচ্ছা, এখানে 21 নাম্বারটা উত্তর দিয়েছো তোমরা। আচ্ছা আমি একটু বলি, হোয়ার প্লাস বাকি অংশ অ্যান্সারের মতো হবে। ও মোহাম্মদ মিজান বলছে হোয়ার প্লাস বাকি অংশ অ্যান্সারের মতো, ভেরি নাইস। আমি একটু খুব সুন্দরে বলেছে, হোয়ার হি ইজ সাবর্ডে, আচ্ছা ভেরি নাইস। ফয়কাত এনটি, স্যার অনেক ভালো পড়েও 90+ পাচ্ছি না, জানাশোনা 5টা MCQ ভুল হয়ে যায়। এইটাই রাকিব জামান, আস্তে আস্তে উন্নতি হবে। 90 কি সবাই পাবা তোমরা আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ। এটা টার্গেট অবশ্যই রাখতে হবে, মানে আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবে। এই যে 100টার মধ্যে 5-7টা জায়গাতে যে ভুল হয়, এই ভুলটা আমরা চাচ্ছি তোমাদের এটা যাতে আস্তে আস্তে জিরোর কোঠায় আসে, তাহলে তো মেডিকেল অ্যাডমিশনে চান্স পেয়ে যাবে। স্যার আমাদের পার্টস অফ স্পিচের যে এক্সাম হয়েছে সেখানে একটা কোশ্চেন ছিল যে প্র্যাকটিস কোন পার্টস অফ স্পিচ, আমি সেটা অ্যাডজেক্টিভ দিয়েছি, এটা নাউন হবে, কিন্তু ওইখানে সঠিক অ্যান্সার নাম দেয়, কিন্তু প্র্যাকটিস ওয়ার্ড তো একভাবে এক রকম পার্টস অফ স্পিচ হয়। ভেরি নাইস কোশ্চেন, নাইমা খাতুন শিখা বলছে যে একটা শব্দ তো এক রকম পার্টস অফ স্পিচ হয়, ভেরি নাইস। যে তাইলে হচ্ছে প্র্যাকটিসটা আপনি নাউন করবেন কেন, আমি তো অ্যাডজেক্টিভও কইতে পারি। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এটার একটা উত্তর কি সেটা আমি এখন বলি। এখন মনে করো যে তোমাকে আমি বলছি নর্মালি যে হচ্ছে যে বার্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তা তুমি বাক্যে বার্ড তো 6টা পার্টস অফ স্পিচ হইতে পারে, তাহলে তুমি কি ওই 6টার মধ্যে যে কোনো একটা দিলে হবে না। নর্মালি বার্ডটা কোনটা, নর্মালি বার্ডটা একটা আমরা জানি যে কনজাংশন হিসেবে ব্যবহৃত, নর্মালি কনজাংশন। কেন? কারণ এইটা হচ্ছে উৎসগতভাবে কনজাংশনে হওয়ার কথা, কিন্তু বাক্যের বিভিন্ন ভাবে সে ব্যবহার হয়ে দেখা যায় সে কখনো হচ্ছে নাউন হয়, কখনো হচ্ছে ভার্ব হয়, কখনো নেগেটিভ রিলেটিভ প্রোনাউন হয়, কখনো হচ্ছে অ্যাডভার্ব হয়, কখনো প্রেপোজিশন হয়, কিন্তু উৎসগতভাবে সে হচ্ছে কনজাংশন। আর তুমি বলতে পারবে এটা উৎসগতভাবে কনজাংশন, এটা কোথায় ছিল? এটা ক্লাস 5-6 বইয়ে তুমি দেখো, পড়ে দেখো, সেখানে যখন পার্টস অফ স্পিচ পড়ছিলে তখন এটা তোমার কনজাংশনের মধ্যে তুমি পড়ছো। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যেমন হ্যাঁ ঠিক আছে, আরেকটা হ্যাঁ এই যে মিজান ভালো একটা বলছে যে দিস ইজ এ প্র্যাকটিস বুক, ভেরি নাইস, আমি জানি সুন্দর উত্তর দিয়েছো, প্র্যাকটিস বুক, ঠিক না? আচ্ছা, এখানে তুমি হ্যাঁ ও বলতেই পারে যে বুকটা হচ্ছে নাউন, সেখানে প্র্যাকটিস তো অবশ্যই অ্যাডজেক্টিভ, হ্যাঁ হওয়া যাবে, তাই একটা শব্দ অ্যাডজেক্টিভ হিসেবে, কিন্তু এখানে তোমার খেয়াল রাখতে হবে এটা উৎসগতভাবে নর্মালি কোন শব্দ, প্র্যাকটিসটা হচ্ছে নর্মালি, উৎসগতভাবে হচ্ছে এটা নাউন, ঠিক আছে? এই জন্যই প্রশ্নটা এরকম করে আসছে। ওকে, আচ্ছা বিফ কেন আনকাউন্টেবল? আচ্ছা বিফ যে আছে এটা তুমি ওজন করে কেনা বেচা করো না, নাকি যা কও যে পিস ওয়াইজ খাবো হোটেলের মতো, নর্মালি ওজন করে যেটা কেনা বেচা সেটা আনকাউন্টেবলের ম্যাটেরিয়াল নাউন, তো তোমাকে তো আমি বলছি এটা ম্যাটেরিয়াল। আচ্ছা এখন শোনো আগে, খুব ইন্টারেস্টিং জিনিস,
কিছু নাউন আছে যেটা একই সাথে ম্যাটেরিয়ালও হইতে পারে আবার কমন নাউন হইতে পারে, প্রপার নাউন হওয়ার তো কোনো সুযোগে নেই। আচ্ছা, চ্যারিটি কি নাউন? চ্যারিটি হচ্ছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। যে চ্যারিটি অফ হাতেম তাই, এইখানে আবার অ্যাবস্ট্রাক্ট না হয়ে কি হবে, কমন নাউন হবে। আমি প্রত্যেকটা ব্যাখ্যাই 100টা যে পরীক্ষা হয়েছে, আমরা যে সামনে ইনশাল্লাহ 100টা ব্যাখ্যাই হচ্ছে আমি অ্যানালিসিস করে দেবো, টেনশনের কোনো কারণ নাই। জিনিয়াস স্যার, বাই প্র্যাকটিস ইট মোর অ্যান্ড মোর। বাই প্র্যাকটিস ইট হবে না, এটা এখানে সাইড যা খুশি তাই দিয়ে দিবে বাক্য। বাই প্র্যাকটিসিং ইট, হ্যাঁ প্র্যাকটিসিং ইট, বাই প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি যোগ করতে হবে, ঠিক আছে। বাই প্র্যাকটিস ইট মোর অ্যান্ড মোর, তখন তো ভার্ব হয়। আরে প্র্যাকটিস না, প্র্যাকটিসিং। আচ্ছা, আগে বলি তোমাদের কোন জায়গায় ডিস্টার্ব হয়েছে আমি বুঝতে পারছি। আমি এখন একটা তোমাকে জিনিসটা বুঝাই দিই, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো, প্র্যাকটিস যে শব্দটা আছে খেয়াল করো, এই জন্য আমি তোমাদের বলি, হ্যাঁ ভেরি ফাইন, প্রশ্ন করলে আমি খুশি হই। প্র্যাকটিস শব্দটা যে আছে এইটা হচ্ছে সি শেষে আছে, আর একটা প্র্যাকটিস শব্দ আছে SE, যেটা শেষে সি আছে সেটা হচ্ছে নাউন, যেটার সাথে SE আছে এটা হচ্ছে ভার্ব। চেহারা দেখে তুমি নর্মালি মনে হবে যে দুইটা বোধহয় কিরে, এরকম আরো এক জোড়া শব্দ বলি, যেমন একটা হচ্ছে অ্যাডভাইস, যেটার সাথে সি আছে সেটা নাউন, আর যেটার সাথে SE আছে সেটা হচ্ছে ভার্ব। সেটা কি বলো, ভার্ব। তার মানে এখানে তুমি খেয়াল করো, তুমি পরীক্ষা প্রশ্নটা দেখিও, আমি তো সেট করছি, আমি জানি সি থাকলে অবশ্যই নাউন, SE থাকলে ভার্ব, সি থাকলে নাউন, SE থাকলে ভার্ব। ক্লিয়ার? আমার মনে হয় যে হ্যাঁ, এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে রোলিং অ্যাডজেক্টিভ হয়ে কি, প্রশ্নটা কি অ্যাডজেক্টিভ হয়ে পার্টিসিপল হলো ওখানে। এই সামারি ক্লাস দেখো, সামারি ক্লাসে বলছে, আচ্ছা আবার একটু বলি তারপরও, ঠিক আছে, আর একটু বলি। দেখো, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, ঠিক না, গ্যাদার্স নো মস, ওকে। এখানে রোলিং আছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, স্টোন ইজ রোলিং, তার মানে স্টোনটা ওই সময় রোলিং হচ্ছে, তাহলে এইটা ভার্বের আইএনজি যুক্ত অংশ, তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে আমরা বলি হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, মূলত পার্টিসিপল। ফাইন। এখন অনেক বইয়ে তুমি এটা দেখবা ভুল উত্তর দিয়ে রাখছে, এই রোলিংটাকে এখানে অ্যাডজেক্টিভ দিয়ে রাখছে, মোটেই না। কেননা অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটা অপশনে থাকলে, আমি তো বলছি না যে নন ফাইনাইট ভার্ব যেগুলো, নন ফাইনাইট কারা, যেমন আইজিপি, ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল। ইনফিনিটিভ জেরান্ড এবং পার্টিসিপল যেটা নন ফাইনাইট, আচ্ছা একজন বলছে আই রিকগনাইজড ইউর ভয়েস, ভয়েসটা এখানে হচ্ছে কমন নাউন, ঠিক আছে, তোমার ভয়েস এটা কমন নাউন, ঠিক আছে, পজিটিভের পরে এটা কমন নাউনের মতো কাজ করছে। আচ্ছা, আমি দেখাবো এই যে এরকম করে, তাইলে কিন্তু এই ফ্লো নষ্ট হয়ে যাবে, এক একটা প্রশ্ন এক একবার আসবে। দেখো আগে, তাহলে এই যে স্টোন ইজ রোলিং, আগে দেখো, আগে যেটা বলছি, এই যে ভার্বের আইএনজি যুক্ত অংশটা এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তখন এটা পার্টিসিপল। যদি অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটা উত্তর থাকে পার্টিসিপল। আমি বলছি যে নন ফাইনাইট ভার্ব, আইজিপি, ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল, এরা হলো আমাদের হচ্ছে গেস্ট, মেহমান। মেহমানকে আমরা অনার করি না, অনার করে তাকে আমরা চুজ করি, তাকে আমরা হচ্ছে পুরস্কার দিই, এরকম হচ্ছে যাকে আমি উত্তর হিসেবে চুজ করলাম তাকে আমি পুরস্কৃত করলাম। এইটা হচ্ছে মনে রাখার জন্য আমি তোমাদের এই টেকনিকটা বলছি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবা, ওকে। হ্যাঁ, তাহলে এবং পার্টিসিপল হচ্ছে গেস্ট, আর আরেকজন আছে সুপার গেস্ট, সে হচ্ছে কমপ্লিমেন্ট। যদি কমপ্লিমেন্ট থাকে তখন মানে আমাদের পার্টস অফ স্পিচগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি, নন ফাইনাইট ভার্বগুলো হচ্ছে আমাদের গেস্ট। আচ্ছা, 3টা লাইন লেখো আগে, সারা জীবন যাতে খেয়াল থাকে, এরপরে যদি আর ভুল হয় তাহলে খবর আছে। দেখো, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন। পার্টস অফ স্পিচ যারা রয়েছে, পার্টস অফ স্পিচ, ঠিক আছে, এইটা যারা রয়েছে তারা হচ্ছে আমাদের ফ্যামিলির মেম্বার, ফ্যামিলি এর সদস্য, ওকে ফাইন। আইজিপি যারা আছে, আইজিপি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব যারা রয়েছে তারা খেয়াল রাখবে আমাদের হচ্ছে গেস্ট, মানে অতিথি, মেহমান। আর একটা আছে, ওইটাকে বলে কমপ্লিমেন্ট। কি আছে বলো? কমপ্লিমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সুপার গেস্ট। তার মানে হচ্ছে উত্তর মনে করো একই রকম, এরকম আমি বাক্য তোমাকে দেখাবো সামনে, যেখানে তুমি দেখবা যে একটা জিনিস পার্টস অফ স্পিচ আকারে যেটা নন ফাইনাইটে, আরেকটা হচ্ছে ওই জিনিসটা আবার কমপ্লিমেন্ট হচ্ছে, তখন উত্তর কিন্তু 3টায় থাকলে কমপ্লিমেন্ট হবে। এটা যেটা বললাম, হ্যাঁ এটা একটু ভালো করে খেয়াল করবো। হ্যাঁ, একজন বলছে যে পার্টিসিপল হলো মুরব্বী, হ্যাঁ বলতে পারো, পার্টিসিপল মানে নন ফাইনাইট ভার্ব, এই 3টায় মুরব্বী, ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল 3টায়।
হ্যাঁ বলতে পারো যে কমপ্লিমেন্টটা হলো প্রাইম মিনিস্টার, আর এগুলো হচ্ছে এমনি মিনিস্টার। হ্যাঁ বলতে পারো। আর তোমরা হচ্ছে এমপি, পার্টিসিপল হলো হচ্ছে এমপি, অ্যাডজেক্টিভ হলো গ্রামের সার্ভে। হ্যাঁ এই তো তোমরা নিজে এখন বানাই ফেলছো, দেখি তোমার তো কি মারাত্মক ব্রিলিয়ান্ট, মার্শাল্লাহ। আচ্ছা একজন বলছে স্যার কমপ্লিমেন্ট বুঝি না। আচ্ছা কমপ্লিমেন্ট সহজ করে বলি, কমপ্লিমেন্ট কয়েক রকম আছে, তোমার লেভেলে খালি 2টা বলবো, পিসিএসে আরও বেশি বলি আমি। হি ইজ এ ডক্টর, লক্ষ্য করো তো, হি আর ডক্টর একই লোক না? বলবে হ্যাঁ ভাইয়া। তার মানে এই সাবজেক্ট যে হি আর এই ডক্টর একই লোক হয়েছে না, এই জন্য এটাকে বলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি বলে বলো তো? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ফাইন। এইবার যদি আমি তোমাকে বলি উই মেড হিম ক্যাপ্টেন, এই যে ক্যাপ্টেন আর হিম একই লোক না? কবে হ্যাঁ ভাইয়া হয়তো। এই হিমটা হচ্ছে অবজেক্ট আর এই হিমই হচ্ছে ক্যাপ্টেন, তার মানে এই ক্যাপ্টেনটাকে তখন বলে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং এটা ভালো করে মাথায় রাখতে হবে যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ যে কমপ্লিমেন্ট আছে এর মাঝখানে সাধারণত লিঙ্কিং ভার্ব থাকে, কারণ কি তাদের মধ্যে সে লিঙ্ক তৈরি করে দেয়, ঠিক আছে? আর লিঙ্কিং ভার্বের চার্ট তো তুমি জানো যে LRB ফার্স্ট গোয়িং টিপ, লুক, হ্যাঁ, রিমেইন, বি বা বিকাম, ফিল, অ্যাপিয়ার ফার্স্ট, তারপরে স্মেল, তারপরে টাচ, তারপরে হচ্ছে গ্রো, গো, তারপরে হচ্ছে যে এই শব্দগুলোই তো টেস্ট। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে। আর বিসিএস তো আমাদের ছোট ভাই, আমাদের বংশের যেগুলো সেগুলো ইনশাল্লাহ হয়েছে, সামনে আরও কিছু ক্যান্ডিডেট আছে, তোমরা তো থাকবে, পড়াবো পরে ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? LRB ফার্স্ট গোয়িং টিম। হ্যাঁ, তাহলে মোটামুটি সবার মাথায় ইনশাল্লাহ চলে আসছে না জিনিসটা? আচ্ছা দেখো, এই যে দেখো প্রশ্ন অবশ্যই এটা কিন্তু ভালো যে কোটলা উত্তর দিলাম, কিন্তু ব্যাপার যেটা যে এই প্রশ্নগুলো খুবই আমি খুশি হব যে তোমরা খুব ভালো হয় যে তোমরা হচ্ছে যে আমি যেমন হচ্ছে যে আজকে তোমাদের প্রাইভেট গ্রুপে আবার লাইভে যাব, ঠিক না? সেইখানে তোমার যত প্রশ্ন আছে পড়া রিলেটেড যাই, এই প্রত্যেকদিন এখন থেকে লাইভে যাবো একবার বলছি, সেইখানে তুমি প্রশ্নগুলো করে দিলা, তারপরের দিন ওইটা হচ্ছে যে সামারি চলে আসে। এটা অসাধারণ। তাহলে হবে কি, দেখা গেল এক একজন এক একবার এক একটা প্রশ্ন করছো, আমি ওটা গুছায় একটা প্যাটার্ন অনুযায়ী গল্প বানাই দিয়ে দিলাম, তোমার মাথায় ঢুকে গেল। তাহলে তোমার পড়ার একটা সিকোয়েন্সও থাকলো, কারণ প্রশ্ন তো যার যেটা মনে আসলো সে বললো, ঠিক না? তাহলে আমি তো দেখলাম যে হ্যাঁ এই 20টা প্রশ্ন আমি তোমাকে হচ্ছে শিখাই দিব একবারে, তাইলে আমি একটা সিকোয়েন্স অনুসারে তোমাকে ভিডিওটা দিয়ে দিলাম, যেই সামারিটা তোমার জন্য খুব গেম চেঞ্জিং হবে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা একজন বলছে হানি টেস্ট সুইট, হানি কিভাবে লিঙ্কিং ভার্ব? আচ্ছা এখন তুমি দেখো হানি টেস্ট সুইট, হানি কিভাবে লিঙ্কিং ভার্ব? হানি লিঙ্কিং ভার্ব না মূর্খ, টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। হানি টেস্ট সুইট, তার মানে যেইটা সুইট সেটাই হানি, মানে হানি যেটা সেটাই তো সুইট, ঠিক না? তাহলে এই টেস্ট শব্দটা আছে, এটা একটা লিঙ্কিং ভার্ব। এটা তার মানে ওই যে লিঙ্কিং ভার্বের যে সেখানে দেখো টেস্ট, টাচ এই শব্দগুলো কিন্তু ছিল। স্যার আমাদের রেজাল্ট নিয়ে কি তামাশা? কোন রেজাল্ট? আমাদের রেজাল্ট কি মানে A+ এর রেজাল্ট না? আমাদের এই যে প্রাইভেট ব্যাচের যে পরীক্ষা তো রেগুলার হচ্ছে, রেগুলার রেজাল্ট তো হচ্ছে আজকে তো। আচ্ছা এইটা শোনো, হার্টেনিং, হার্টফুল হয় অ্যাডজেক্টিভ, কিন্তু এটা হার্টেনিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে ভালো, ঠিক আছে? এই কিছু শব্দে দেখা যায় একাধিক অ্যাডজেক্টিভ থাকে, সেটার আবার ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস আছে, ঠিক আছে? যেমন মানে অ্যাডজেক্টিভের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। মানে একটা নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ, আর প্রেডিকেটিভ এটা যেটা একদম বাক্যের শেষে। এসএসসি রেজাল্ট এটা তো হবেই। হ্যাঁ, তাহলে এই কাজটা ইনশাল্লাহ আমরা করবো, ঠিক আছে? আর তোমাদের ইনশাল্লাহ প্রত্যেক দিন এখন থেকে বলেই দিলাম রাত 8টায় ইনশাল্লাহ আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে আবার লাইভে যাবো। কার কি সমস্যা আগে রেডি করবা, দ্রুততার সাথে বললা, একটু কথা বললাম আবার, তাহলে জিনিসটা খুব চেঞ্জ হবে। হ্যাঁ, টপ 10 তো দেখাবোই, অবশ্যই রেডি করা আছে ইনশাল্লাহ। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা আমি একটু দেখাচ্ছি তোমাদের টপ 10 রেজাল্টটাও দেখাই দিচ্ছি। এবং দেখো জিনিসটা পড়াশোনা কত মজার, কারণ খুবই মজার জিনিস। দেখো জিনিসটা হয়েছে কি, আমি তোমাকে বলি, মানে একটা জিনিস খেয়াল রাখবা, আমি তো অবশ্যই ওই যে একজন বললো না তখন যে ভাই মর্মাহত হয়েছে, ও হয়তো আমাদের কাছ থেকে অবশ্যই যে স্যারের যারা অফিসে থাকবে তারা অবশ্যই আরও ভদ্র, এরা খুবই ভদ্র। কি কারণে আমি শুনবো, কিন্তু এখন শুনি নাই যেহেতু ক্লাসের মাঝখানে, আমি পরের লাইভে বলবো যে কি কারণে ওরা ওই সময় কি করতেছিল। যে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে দেখো তুমি স্টুডেন্ট না, তোমার কিন্তু প্রথম ফোকাস থাকবে যে হচ্ছে যে অনেস্টির সাথে প্রতিষ্ঠানটা চলে কিনা, মানে অনেস্ট এবং সবচেয়ে ভালো পড়ায়, তোমাকে ভালো কেয়ার নেয় কিনা। খেয়াল রাখবা যারা হচ্ছে যে তোমাকে ভালো পড়াবে না, যারা তোমাকে হচ্ছে দেখা যাবে যে ঠিকভাবে কেয়ার নেবে না, তারাই দেখবা যে তোমাকে খুব ওটা কি করে
আরে হচ্ছে তেল মারা টাইপের কিছু লোক থাকে না, খুব হচ্ছে ওটা কি কয় আমি ঠিক ওটা বাংলাটা আমার মাথায় আসতেছে না, আছে না যে খুব যে হচ্ছে ন্যাকামি করে, যে কি কয় এটা। আচ্ছা দেখবা যে তোমাকে হচ্ছে আমি শুনি আমার অফিসে বলে স্যার বিভিন্ন কোচিংয়ের বিভিন্ন স্টুডেন্টরা যারা চান্স পায় ঢাকা মেডিকেলে একেবারে প্রথম দিকের, তারা আমার অফিসে বলছে যে আমাদের কত কোচিংয়ের লোকজন ডেকে হচ্ছে যে একটু ওদের সাথে চা খাওয়ার জন্য ইয়ে করে, আর আমরা স্যারও 1 মিনিট কথা কইতে পারি না। আমি তো ভাই তুমি শুনে দেখে তুমি ফার্স্ট হয়ে গেলো, আমার কাছে এটা ভাইয়া আলহামদুলিল্লাহ তুমি ফার্স্ট হয়েছে ভালো, তুমি শুনে দেখিও এনিওয়ান দেখিও। বরং একটা স্টুডেন্ট রেগুলার পড়াশোনা করছে, সে বিপদে পড়ছে, যদি দেখা যায় যে আমি কথা বললেও তার জন্য ওই সময় দরকার, তখন হয়তো আমি বলবো। কিন্তু মানে যে জিনিসটা আমরা হচ্ছে ভাই পুরো ফোকাসটা পড়াশোনায় করি, যে তোমার পড়াশোনাটা কিভাবে অসাধারণ করা যায়, সার্ভিসটা তুমি বুঝতেছো আমাদের কীরকম। অন্য কোচিংয়ের সাথে হ্যাঁ চাটুকারিতা ভেরি ফাইন, হ্যাঁ ওই যে চাটুকারিতা ভেরি ফাইন, চাটুকারিতা না আরেকটা শব্দ আছে, চাটুকারিতাও এরকম শব্দ। তা আমরা কিন্তু তোমাকে হচ্ছে এরকম খাতির করি না, ঠিক আছে। আমি তো বললাম আমি কোনোদিন আমাদের জীবনে কোনো স্টুডেন্টে একটা চকলেটও আমরা খাওয়াইনি, কিন্তু মানুষ তো বলে বিরিয়ানি খাওয়াই মুখ খাওয়া, আমরা ওগুলো নাই, পড়াবো নাম্বার 1 ইনশাল্লাহ। আর তুমি আমাদের কাছে যেটা পাবে তোমার জীবন তৈরি হয়ে যাবে, তুমি চকলেটের কারখানা দিবা, বিরিয়ানির হচ্ছে কারখানা দিতে পারবা, এইটা হচ্ছে আমরা শিখাই। তোমাকে বিরিয়ানি খাওয়া কিলাম ফকির, সত্যি কথা। আমি আমার মানে ইয়াটা আমি জীবনে হচ্ছে আমার ফ্যামিলিও জানে, আমি হচ্ছে যে মানুষের যে গিফট কিনে দেওয়া আছে না এটা, আর যখন মেডিকেলে পড়তাম আম্মার জন্য নিয়ে যেত আব্বা তখন, কিন্তু তারপরে আমি বিশেষ হওয়ার পর নর্মালি এখন আমার গিফটে মনে হয় যে এগুলো মানসি দেখা, তার সাথে বিপদে কেউ পড়ছে ওকে ফাইন, টাকা লাগে না ও মুক্ত যা করে, কিন্তু হচ্ছে এই যে মানসিক এই যে যা দেওয়া মুক্ত, এগুলো আমার খুবই বিরক্ত লাগে। এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে শো অফ, হ্যাঁ তোষামোদি এই শব্দটা আমি চাচ্ছিলাম। হ্যাঁ এই জিনিসগুলা যাদের যোগ্যতা নেই তারাই স্যার টাকা ব্যাগ চকলেট নিয়ে হ্যাঁ বসে থাকে, ওরা যে যারা চান্স পায় তাদেরকে কি তেল মারে অ্যাডভার্টাইজিং করে। হ্যাঁ কোনোদিন তুমি মানে জিনিসটা হচ্ছে ওরা তো ওদের ছবি দেখায় খাবে, তা কি করবে এখন? আমরা তো ভাই তোমাকে পড়াবো 1 নাম্বার, বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা বুঝতে হবে যে আসলে জিনিসটা কি, তোমার দরকার কোনটা। তোমার কি তাহলে একটা গ্রুপে করে দেই যে ভাইয়া যারা খালি তেল মারা ওই যে তোষামদি করবে, পড়াশোনা নাই, আমার লেকচার টেকচার নাই, বিভিন্ন ধার করা টিচারানি পড়াবে, তোমাকে দৈনিক খালি হচ্ছে আসলে ফুল দিবে, ব্যাগ পাঠাবে, বিরিয়ানির প্যাকেট, ঠিক আছে, কোর্স ফি হবে হচ্ছে 18-20 হাজার নিয়ে, এমনিতে তোমার পিছনে একটু খরচ টরচ করলো, চান্স পাওয়ার পর তোমাকে টাকা দিবে। তাহলে এইটা হচ্ছে আরেকটা। স্যার আমি 3 তারিখ ভর্তি হয়েছে এখনো বই পাইনি। কেন রে 3 তারিখ ভর্তি হয়ে তো বই অবশ্যই তোমাদের তো বই পাঠাই দিছে 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ এই যে একটা নুহা সারোয়ার বলছে স্যার ববে ভর্তি, বব আবার কি রে বুঝলাম না। এখন হচ্ছে এইখানে স্যারের ক্লাস করে আচ্ছা আমি কিন্তু জীবনে মানে যেটা সত্যি সেটাই, আমাদের কোনো স্টুডেন্টকে আমি কই যে আমাদের খারাপটাও বলিও, মানে আমি সবাইকে বলি যে আমাদের খারাপ থাকলে মানে আমাদের থেকেও ভালো পড়া এটা যদি থাকে এটা বলি, এটা আমি সবাইকে বলে রাখি। হ্যাঁ মানে জীবনে এমনিতে আমি খাতির করি না, আমি লোকটাই কেন জানি, তুমি শুনলো অবাক হবা, মানে আমি জানি মানে আমার কেন জানি, আমার কথা হলো ভাই ওর প্রবলেমটা আমি সলভ করে দিব, এসে জীবনে ওর আর কি চাই, প্রবলেম সলভ করে দিব, বাস হয়ে গেল, সারা জীবন হয় খেয়াল তুবে, সারা জীবন। এই যে যারা আমার কাছ থেকে পরে বিসিএস হয়ে গেছে তারা এসে যে ভাই বিসিএস মানে তো আমিও বিসিএস অফিসার, তারাও, কিন্তু আমার টাইমে থাকে না যে আমি যে কথা কব একটু, মানে আমি তো একটা পুরা ওটা কি বলবো মানে গুহার মধ্যে থাকা একটা লোক, মানে হচ্ছে যে পুরো জিনিসটা হচ্ছে আমার টাইমের হিসাব আলাদা, আমার মানে যে একেবারে হিসাব করা যে আমাকে এই টাইমে এই কাজ করতে হবে, কারণ 5 মিনিট লেট হলে তো তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নেওয়া শুরু করবো আজকে থেকে যে নিয়ম করছি, জিনিসটা তো বুঝতে হবে। হ্যাঁ তাহলে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। বিসিএস এর ক্লাস আমাদের দেব সামনে, ওইটা ওই অন্য জায়গায়। হ্যাঁ তা এই জন্য জিনিসটা এটা মন খারাপ করা যাবে না স্যার, বেয়াদবি নেবেন না স্যার। আফিয়া আমিন স্যার শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো অনেক হার্ড লাগছে স্যার, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কি বেশি ইম্পর্টেন্ট প্লিজ জানাবেন স্যার। মোটেই না, প্রত্যেকটা চ্যাপ্টারই সবার ইম্পর্টেন্ট। আফিয়া আমিন শর্ট এবং শর্টের যে আছে সবগুলো চ্যাপ্টারই সেম, এবং আমি বলি মেডিকেলে শর্ট ফুল বলে হয় না। হ্যাঁ হ্যাঁ এবং আমি সত্যি কথা বলি, একটা এই যে শফিউল আলম শফিল বলছে স্যার আমি বিশ্লেষণ করে দেখলাম মেডিকেলের সব প্রশ্ন আপনার প্র্যাকটিস বুক থেকে আসছে, আমি তোমাদের বলছি না। আর ভাই আমরা তো সত্যি কথা করছি ভাই, আমরা আমাদের জিনিসগুলো কোনো মার্কেটিং করি না, এটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। আমার অফিস থেকে বলছে স্যার পড়াদার এত ফোকাস করা যাবে না, সত্যি কথা বলছে স্যার আপনি যা পড়ান স্যার অন্য সবগুলো কোচিংয়ের কোনো কিছু পড়ানোতে নাই, কয় স্যার এখন পুরো মার্কেটিংয়ে ফোকাস করতে হবে। আমি সত্যি কথা বলো, আমার অফিসের লোক আমার উপর প্রচুর খেপা মানে কি ওরা করতে স্যার আমরা যে পড়াই
আমরা মানে ওরা তো বিভিন্ন প্ল্যাটফর্মে তো সবচেয়ে সেরা ক্লাসগুলো থাকে। কচ্ছে স্যার এত পড়ার লাগে না তো, কয় যে কারণ ওরা তো সব স্টুডেন্টের খোঁজ নেয় কোথায় কি, কচ্ছে ভাই কোনো অন্য জায়গার কোনো সার্ভিস নেই, মানে স্যারের এখানে পড়ে ডিফারেন্ট একটা ফিলিংস, যেটা রিয়েলিটি। এবং আমাদের যে প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংক, আমি তো বলছি না আমাদের আগের প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংক আছে, ওইটা থেকেই তোমার কতবার লেকচার সহ 93+ কোশ্চেন্স কমন আসছে। কিন্তু আমরা জিনিসটাকে আমরা প্রচার করি না, মানুষই মনে করে যাওয়া। তা মানুষ যে আসলে প্রসার ওই যে মানুষ দেখাইতে হবে। এখন এইবার আমরা 2 নম্বর এটা করবো ইনশাল্লাহ, মানে চুরি করে, এবং ইনশাল্লাহ বললাম যে আল্লাহ যাতে শেষ পর্যন্ত। হ্যাঁ, তা এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সাখাওয়াত হোসেন, মানে তুমি দেখিও যে প্রশ্নগুলো কিরকম করে আমরা কিভাবে বইগুলো সাজিয়েছি, ইনশাল্লাহ তুমি দেখলে বুঝতে পারবা যে সবচেয়ে বাছাই করা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এবং তার সাথে আরো নতুন যে জিনিসগুলো তৈরি করছি যেগুলা দেই না, এগুলো আরো সামারি করে দিব আরো। আমি তো এবার নিশ্চয়ই দিই ইনশাল্লাহ কোন জায়গা থেকে প্রশ্ন দেয়। তোমাদের চাই বেশি প্রশ্ন যদি কেউ কমন দিতে পারে, আমি প্রত্যেক স্টুডেন্টকে 1 লাখ কোটি টাকা দিব, আমি গ্যারান্টি দিচ্ছিলাম। কোনো কোচিংয়ে যদি সাহস থাকে চ্যালেঞ্জ করো। আমরা যে প্রশ্ন তোমাকে দিব, আমাদের প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংক ডাইজেস্ট, তার সাথে লেকচার আমি যে আবার দিব, তোমাদের মানে তোমরা একদিকে প্রশ্ন যা কমন পাবে, আর সবগুলো কোচিংয়ে সব সিট একদিকে যোগ করে তোমাদের সমান হবে না, তোমাদের সাথে কম হইতে হবে, আই গ্যারান্টি ইনশাল্লাহ। কারণ এগুলো আমি প্রশ্ন নিজে দেখে চেক করি যে এইটা তোমরা যে পরীক্ষা দিছো কোনো প্রশ্নে কোনো ভুল আছে তুমি দেখিও তো। কোনো প্রশ্নে কোনো ভুল পাওয়া এখন ইনশাল্লাহ কেমন ভালো লাগতেছে প্রশ্নগুলো, যে হ্যাঁ ভাইয়া কত সুন্দর। ঠিক আছে, আমাদের CL2 স্টার্ট করা হয়নি, CL2 হবে সন্ধ্যার পরে হবে, কেননা হচ্ছে যে তোমাদের আগে জুলজি ওই যে কমপ্লিমেন্টারি এক্সামও চালু করা আছে। স্যার জিকে সামারি কি আজ দিবে? হ্যাঁ, জিকে সামারি দিবে ইনশাল্লাহ। বই আচ্ছা, লুৎফুর রহমান তারেক, আমি এখনই বলে দিচ্ছি, গ্রুপ খুললে ভালো হবে না স্যার? হতো না স্যার, যেখানে যার যেটা প্রবলেম। আচ্ছা, ওইটাই তো গ্রুপে বলবা। হ্যাঁ, প্রশ্ন তুমি দেখো, এই হিলিয়াম সোডিয়াম একটু শোনো তো রে, হিলিয়াম বা সোডিয়াম, এইটা এই ইয়া আছে না, ওই যে বাংলাদেশ বিষয় বলি সংবিধান, ওইটার ভিডিও করা আছে, ওটা আপলোড দেন তো, ওরা সাধারণ জ্ঞানের জন্য ক্ষুধার্ত হয়ে আছে। ঠিক আছে, ইনশাল্লাহ দেখিও যে প্রশ্নগুলো কিরকম হয়, তুমি মিলাইলে বুঝতে পারবা যে প্রশ্ন এবং ব্যাখ্যা যেরকম করে আমরা দিয়েছি, বাংলাদেশে কেউ আছে মানে কেউ হইতে পারবে? আমরা প্রচার করি না দেখি, তোমরা মানে একেবারে মানে জিনিসটা 1 নাম্বার, মানে 1 নাম্বারই কাছাকাছি কেউ নাই ইনশাল্লাহ। এবং এই যে কালকে থেকে তো আমরা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয়নিট করবো, ওইটাতে কাছাকাছি কেউ থাকবে না ইনশাল্লাহ, গ্যারান্টেড। যেইটা করবো থাকবে না, এইটা আমাদের বৈশিষ্ট্য হবে, এইটা যেই কোর্স চালাবো ওর কাছাকাছি কেউ থাকবে না। মেডিকেল তো আমাদের হচ্ছে এটা তো হচ্ছে আমাদের পরিস্থিতি পর্ব, মানে ওইটা কি আইডেন্টিটি কার্ড, এটার সাথে তো তুলনাই হবে না ইনশাল্লাহ। ওই যে আমি যদি রাজা হতাম, এবারে কি এটা আবার কি, এটা এইলা প্রশ্ন ফালতু মার্কা প্রশ্ন করো। স্যার এতদিন ধরে কেবল বই পড়ে এক্সাম দিয়ে 80+, গতকাল বইগুলো নিয়ে রিভিশন দিয়ে আজকে এক্সাম দিলাম। হ্যাঁ, তার মানে তুমি যত বেশি আমাদের প্র্যাকটিস করবা ইনশাল্লাহ, দেখবা যে আস্তে আস্তে পড়তে মন চায়। কোচিংয়ের বই দেখলে ভয় লাগে, আর ভাই কোচিংয়ের বই তো বানাইছে হচ্ছে তোমাদের বেশি করে টাকা নিবে ধান্দাবাজি করে, আমরা তো তোমার সব সাজানো গুছানো জিনিস, বুঝতে পারছো? তুমি দেখিও কোনটা থেকে বেশি কমন পারে। ঠিক আছে স্যার, আপনাদের এক একটা বই এক একটা এটা রত্ন আর হেল্পফুল স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুমি দেখিও জিনিসটা, আমি তোমাদের বললামই তো যে মানে আমরা যেইটা তোমার যেরকম করে দরকার সেই জিনিসটাই দিয়েছি ইনশাল্লাহ। স্যার শর্ট সিলেবাসের বাইরের পড়াগুলো নিয়ে টেনশনে আছে। এই আমি যেগুলো পড়াই দিব লাইভে সামারিতে, এবং তার সাথে যেই অধ্যায় ভিত্তিক হচ্ছে আলোচনা আমাদের হচ্ছে যে প্র্যাকটিস বুক কোশ্চেন ব্যাংক ডাইজেস্ট এবং পরীক্ষা নেব, এগুলো থেকে ইনশাল্লাহ থাকবে, কোনো টেনশন করিও না। আমি তো বারবার বলছি তুমি জাস্ট রিভাইজ করো ঠিকভাবে, যে জিনিসগুলো বলছি কন্টিনিউয়াস রিভিশন দাও। আমি তো নর্মালি কইলাম না যে চান্স পাওয়ার পর কারোর সাথেই কথা কই না, তুমি খোঁজ নিয়ে দেখিও, ঠিক আছে? কিন্তু এইবার হয়তো আমরা হচ্ছে ওই যে বললাম না যে এইবার প্রোগ্রাম করলে তো সবাই কথা কইতে পারবে, কিন্তু নর্মালি তো কোনোদিন আমি ছবিও দেই না, কিছু করি নাই। হ্যাঁ, বই সৈয়দ জাবেদান জেবুন্নেসা আখি, আচ্ছা ঠিক আছে, আমি শুনবো যে বইগুলো কেন যাচ্ছে না এখনো। হ্যাঁ আচ্ছা, গ্রুপ খুললে ভালো হতো যেখানে স্যার যার যেটা। আচ্ছা মেরাজ হোসেন, আজকে থেকে কিন্তু আমি লাইভে যাব ঠিক সময়। হ্যাঁ, আজকে থেকে আমরা হচ্ছে যে লাইভে যাব ঠিক রাত 8টায় তোমাদের গ্রুপে। ওইখানে তোমরা হচ্ছে যে যার যেটা সমস্যা আগে রেডি করে রাখবা, প্রত্যেকদিন আমি যাবো ইনশাল্লাহ। ওই সময় বললা বাস, ওইটা খালি প্রবলেম শোনার জন্য, ঠিক আছে? ওইখানে কার কি প্রবলেম সেটা খালি শুনবো, আর ওই জিনিসটাই যেটা আছে তারপরের দিনে ওইটা সলভ হয়ে গেল, যেটা ওইখানে দেওয়ার মতো দিয়ে দিলাম। মানে কিছু জিনিস সবগুলো প্রবলেম শুনে যেটা ক্লাস লাগবে সেটা ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, এটা ভালো করে ইনশাল্লাহ।
না, এটা সত্যি কথা। ইনশাআল্লাহ তুমি দেখিও জিনিসটা আমি বলছি যে 1 নাম্বার ছাড়া কোনো, আমরা কি 1 নাম্বার ছাড়া হইলে আমরা এই যে দৈনিক আমাদের সাহস আছে আমাদের ক্লাস দৈনিক পেজে আমরা এরকম করে নিতে পারি? কারণ তুমি তো অন্য ক্লাসের সাথে মিলাইবা, তো মিলাবা না। অন্য কোচিং গিলা ক্লাস দেয় না কেন? কারণ ক্লাস দেখলে তো মানুষ ধরি ফেলাবে, যাও আছে আমরা এই পড়ায়, বই দেখি দেখি দাগে দাগে লাইন করছে, স্টুডেন্ট কবে কি পড়া রে ভাই, এলে তো আমরাই পরের পাবো। এই জন্য ওদের হচ্ছে আজে বাজে সব কথাবার্তা, ছবি, প্রোগ্রাম, সেলিব্রেশন। তো এইগুলা করা কি ওইলে দিয়ে কোনো নাম্বার বাড়বে? ছবি দেখি যে ভর্তি হয়, মূর্খ হইলে যা হয়, পুরা মূর্খতা যাক বলে। তো যাই হোক, আস্তে আস্তে স্টুডেন্ট ইনশাল্লাহ বুঝবে। হ্যাঁ, প্রতিদিন 8টা একেবারে ইয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো করে, এটা খুব ভালো করে মাথায় 8টা আয় ওইখানে যাবো, খালি প্রবলেম শুনতে। কতক্ষণ লাগবে প্রবলেম শুনতে? বেশিক্ষণ লাগবে না তো, প্রত্যেক দিনে তো শুনতেছি। ঠিক আছে, খালি প্রবলেমটা শুনবো বাস, তাড়াতাড়ি, ওইখানে টাইম লাগবে না ইনশাল্লাহ। স্যার আমি রেটিনায়, আমি সেকেন্ড টাইমের স্যার, আমি রেটিনায় ভর্তি হয়েছিলাম। ফার্স্ট টাইমের সময় ওরা 1%ও পড়ায়নি ঠিক মতো, শুধু বই দেখায়, টাকা আর টাইম দুইটাই নষ্ট। এই যে দেখো, এই যে নুহা সারোয়ার, চিনিও না, আমরা জীবনে চিনি না, আজকে তো ওই যে দেখলাম, ওই যে দেখো। তারপরে তো তোমরা চোখ খুলবে না, অন্ধ অন্ধ হচ্ছে এরা। আমি তো কই না, আরে ভাই দেখেও বিশ্বাস করেন, হালা মূর্খ, তো মূর্খ জাতি এটা। আগে যে ভোট চোর গিলা ছিল না, দেখে তো ওইটা কত। এখন দেখো দেশে কত শান্তি, আল্লাহর রহমতে। দেশ যদি ভালো লোক চালায়, শান্তি কাকা দেখতে পাবা। অসুস্থ হইলেও শান্তি, সুস্থ থাকলেও শান্তি সব সময়। আর চোর বাটপা চালাবে, মেডিকেলে যাবার ট্রিটমেন্ট তো পাবা না। গরু ছাগলের মতো তোমার সাথে আমরা ডাক্তাররা থেকে শুরু করে সবাই ব্যবহার করবে। আইন কানুন নাই, আর যদি আইন কানুন থাকতো সব জায়গায় শান্তি পাইতা। তাই এটা দেখো, বুঝতে পারছো, সত্যি কথা। কিন্তু আমার দুঃখজনক ব্যাপার, কোচিংগুলোর সত্যিটা কেউ কয় না। নিজেরা বিভিন্ন গ্রুপ খুলে নিজেদের ঢোল নিজেরাই পিটায়, নিজেরাই একটা সিস্টেম করে সব ছবির কাজ কারবার করে ফেলাইছে। মানে এমন একটা মাফিয়া সিস্টেম তৈরি করছে, মানে দুঃখজনক। তবে ইনশাল্লাহ এবার আমরা ভাঙবো, ইনশাল্লাহ। এবার আমরা এই চুরি বাটপারিগুলো যে করে, এটা আমরা দেখাবো এবার, কিভাবে ওরা ছবি কালেকশন করে, কি সবগুলো আমরা জানি। কিন্তু এইটা এবার আমরা দেখাবো। এই যে নুহা সারোয়ার যে বলছে, কি মিথ্যা কথা বলবে? কেউ টাকা খেয়েও এরকম মিথ্যা বলার চান্স আছে? প্রশ্নই আসে না। কেন বলবে? সত্যিটা এইটা। তোমার বিশ্বাস নাই, এখনই ওই কোচিংগুলোর পেজে যাও, যে ক্লাস দেখো কি পড়াচ্ছে ওরা, আর সরাসরি তো যাচ্ছে, কি অবস্থা। কিন্তু তোমাদের খারাপ অবস্থা যেন তোমরাও দায়ী, কারণ তোমরা তো ছবি দেখে ভর্তি। ওরা তো জানে যে এরকম মুরগি, এরকম মফিস, আমাদের উত্তরবঙ্গের লোক আমরা, আমি নিজেকে বলি যে এইরকম যারা, তাদের সারা দেশের এই অবস্থা। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের বেস্ট পড়ায় এই জিনিসটা। তোমরা এটা ভাইয়া, ক্রোমাটোগ্রাফি অনেক হার্ড লাগে। নাভিদ নীরব, ক্রোমাটোগ্রাফির উপরে একটা আলাদা করে কনসেপশন টাইপের যে ভিডিও দিয়েছি, ওইটা আজকে পেজেও দিয়ে দিব, দেখিও। ক্রোমাটোগ্রাফি গল্প দিয়ে, ঘটনা দিয়ে বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ। চক্ষুশূলের কিছু নাই, আমরা ভালো পড়াই। কোচিংগুলো অত খারাপ লোক চালায় না যে একবারে গুন্ডা বদমাশ। কথা হলো ওরা কোয়ালিটি ইম্প্রুভ করুক, আমাদের সাথে ভালো পড়াই এরকম দিয়ে নেব। কিন্তু এই ছবি টবির পিছনে এগুলা কেন? হ্যাঁ ইনশাল্লাহ পড়ায় যাবো ইনশাল্লাহ। যে কোনো সাবজেক্ট নিয়ে প্রশ্ন করতে পারবো আজকে থেকে, যে যাবো ইনশাল্লাহ, যে কোনো জিনিস নিয়ে। হ্যাঁ আচ্ছা, রিভিশনে যাই, ঠিক আছে। দেখছো, জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, ফিউ নো হোয়ার হি ইজ, তাহলে এটা ছিল মূলত এই জায়গা থেকে কোথায় চলে গেছে, সাবঅর্ডিনেট ক্লজ। তার নিয়মটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যেটা হবে, সেইখানে প্রশ্নটাও হবে উত্তরের মতো। সাবঅর্ডিনেট ক্লজে প্রশ্নটাও কিসের মতো হবে? উত্তরের মতো। তার মানে নর্মালি হোয়ার ইজ হি, এটা হচ্ছে প্রশ্ন না? হোয়ার ইজ হি, সে কোথায়, এটা হচ্ছে প্রশ্ন হওয়ার কথা। কিন্তু দেখো, সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার কারণে হোয়ার হি ইজ হবে। তার মানে প্রশ্নতে আমরা নর্মালি কি করি? অক্সিলারি ভার্ব সামনে আসে। অনেকে আবার খেয়াল করতে পারে, হোয়াট ইজ ইউর নেম, এটা তো মুখস্থ হয়েছে সারা জীবন না? হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। তাহলে এই যে দেখো, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইজটা কি বলো? অক্সিলারি ভার্ব। এটা দেখো নর্মাল, এখানে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু আমি তোমাকে জাস্ট বুঝাতে যাচ্ছি যে এক কথা ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। দেখো, ইউর নেম হচ্ছে সাবজেক্ট, তার আগে চলে আসছে প্রশ্নে। কিন্তু যখন তুমি সাবঅর্ডিনেট ক্লজে এই জিনিসটা বসাবা, যে তুমি কি জানো তোমার নাম কি, ডু ইউ নো হোয়াট ইউর নেম ইজ, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। ডু ইউ নো হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ, হোয়াট ইউর নেম ইজ। বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। কোনো প্রাইভেট গ্রুপ তোমাদের খুলতে হবে না, তোমরা, আমি লাইভে যাবো না, তোমরা ওইখানেই দেখবা যে সব জিনিস ইনশাল্লাহ তোমাদের মাথায় চলে আসবে। কোনো টেনশন করিও না, দেখিও যে কি অবস্থা আমরা করি ইনশাল্লাহ। একদম কমেন্টসগুলো কেন জানি এখনই দেখতে পেয়ে আবার চলে গেল নাকি? ওকে ফাইন। নীল রং, এটা বইয়ে পাবা ইনশাল্লাহ, বই বের হবে
তখন পাবা যে এটার কাজ কি। হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফিস, ইনাফ শব্দটা, তাহলে ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ শব্দ তথ্য দিচ্ছে, তার মানে ইনাফটা হচ্ছে এটা অ্যাডভার্ব। ইনাফটা কি বলো? অ্যাডভার্ব। তাহলে ইনাফের নিয়ম কি আমরা এটার সামারিও বলেছি যে নাউন আছে না, এর পূর্বে যদি ওয়াইজ থাকে, সরি নাউনের পূর্বে যদি ইনাফ থাকে, কি থাকে বলো? নাউনের পূর্বে ইনাফ থাকলে কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ হবে। নাউনের পূর্বে ইনাফ থাকলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ এর পরে ইনাফ থাকলে, অ্যাডজেক্টিভ এর পরে ইনাফ থাকলে ওই ইনাফটা যেটা আছে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এই লাইন দুটো ভালো করে মাথার মধ্যে একদম গেঁথে নাও, এটাতে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ আচ্ছা, রায়ান আমাকে উদ্ভাস থেকে ফোন দিয়েছিল তাদের কাছে ভর্তি হতে, আমি আপনার কাছে পড়ি বললাম, তারপর বলে যে অনলাইনে মেডিকেল করা হবে না, তারপর আমি তাকে মূর্খ যারা ফোন দিয়েছে ওরা তো হচ্ছে অফিসের লোক, ওদেরকে আর মূর্খ করলে কি আর শিক্ষিত করলে কি, ঠিক আছে বুঝতে পারছো? এটা মানে একটা অসাধারণ ঘটনা ঘটলো আর কি, ঠিক আছে? যে হবে না, না শোনো আমরা যেটা পড়াবো এটা তুমি নিশ্চিত বুঝতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? যে জিনিসটা কি তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? বাট মি নো বার্ডস, এইটা বলতে পারতো যে বাট মি নো বার্ডস, হ্যাঁ ঠিক আছে? মূর্খ না বলছে তো খুবই সুন্দর হয়েছে, মানে যদিও কাউকে গালাগাল করা, কিন্তু ও কিভাবে আন্দাজে বলতে পারে যে অনলাইনে হবে না? হ্যাঁ ওদের ওইখানে না হইতে পারে যে পড়া দেখে দেখি পড়ায়, বাট মি নো বার্ডস, তাহলে এখানে নো এর পরে যে বার্ডস আছে এই যে হচ্ছে নাউন, এটার মানেও কিন্তু হচ্ছে আমাকে জ্ঞান দিও না, ঠিক আছে? বাট মি নো বার্ডস শুনলে অবাক লাগে না? তাহলে এটা হচ্ছে কি? নো এর পরে এটা হচ্ছে নাউন। আচ্ছা, দেয়ার ইজ নো মাদার বার্ড লাভস হার চাইল্ড, এই বার্ডটা যেটা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ। বার্ডটা হচ্ছে কি বলতো? নেগেটিভ রিলেটিভ, নেগেটিভ রিলেটিভ। লুক বিফোর ইউ লিভ, দেখো এটা তোমরা একটু বলো 25 নম্বরটা, তোমাদের একটু দেখি, ঠিক আছে? না আসলে জিনিসটা খুবই মজার, যে সব কোচিং এর 2 নাম্বারগুলো আস্তে আস্তে এক্সপোজ হবে ইনশাআল্লাহ, টেনশন করিও না, ঠিক আছে? দেখবা যে জিনিসটা আসলে কি করে সবাই বুঝে ফেলবে খুব দ্রুত ইনশাআল্লাহ। লুক বিফোর ইউ লিভ, তাহলে দেখি 24 নম্বরটা তোমরা, এই সরি 25 নম্বরটা কনজাংশন, ভেরি ফাইন। কেন? কারণ লুক হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, লিভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, দুই দিকে দুইটা ফাইনাইট ভার্ব, দুই দিকে দুইটা ক্লজ, দুই দিকে দুইটা ক্লজ, এই ক্লজের কানেকশন করছে বিফোর, এটা হচ্ছে কনজাংশন। এটা কি হবে বলো তো? কনজাংশন। ওকে আচ্ছা, এরপরে চলে যাই। শেফালি ইজ টলার দ্যান রূপালী, এই দ্যানটা কোন পার্টস অফ স্পিচ? ইজ টলার দ্যান আই, বলো দেখি এটা তোমরা করতে থাকো, তারপরে আমি বলেই দিব যে ইনশাআল্লাহ কোনটা কোন পার্টস অফ স্পিচ হচ্ছে। বুঝতে পারছো? একটু পানিও খাই, মানে হচ্ছে স্যার কিছু বলেন আমরা কি করবো স্যার? জান্নাতুল মাওয়া একটা স্যার মেডিকেল